পড়ানো হয় তখন কণা হিসেবে পড়ানো হয়। এই বলছিলাম আর কি। ছোটবেলায় পড়ানো হয় কণা হিসেবে পড়ানো হয়, কারণ ছোটবেলায় কণা ব্যাপারটা বুঝতে সহজ। কণা তুই দেখিস তোর দিন দুনিয়ায়, ওয়েভ ব্যাপারটা হ্যাঁ মানে তোর আমি বুঝতেই একদম, একটু সময় আমি লাগে। একদম ইন জেনারেলি বললাম যে একদম ওইভাবে। হ্যাঁ মানে, কিন্তু আমার প্রশ্নটা ছিল হোয়াট ইজ ইলেকট্রন। মানে তুই তোর অভিজ্ঞতায় দাঁড়িয়েই বলবি যে তুই, তোর কাছে ইলেকট্রন ব্যাপারটা কি। মানে তুই তাতে ইলেকট্রন সম্পর্কে আজ অব্দি যা যা পড়েছিস, সবকিছু পড়ার পর তোর কি মনে হয়েছে যে হোয়াট ইজ ইলেকট্রন। পরমাণু গঠনকারী এক প্রকারের কণা, যে ওয়েভ আকারেও থাকে এবং মানে যার মধ্যে কণা ধর্ম এবং তরঙ্গ ধর্ম উভয় বিদ্যমান। আচ্ছা, আশা করি তনি সব এর আশেপাশেই স্পেসিফাই করবি, তাই তো? হুম। ইলেকট্রন ইজ নাথিং বাট আ থিওরি। ইলেকট্রন ইজ নাথিং বাট আ থিওরি। এটা আমার কথা নয়, যদিও এটা আমি যার কথা বলতে চলেছি তার কথাটা পড়ার আগে আমি এটা চিন্তা করে নিয়েছিলাম, ঠিক আছে? মানে আমি নিজে ভেবে এটা পেয়ে গেছিলাম। এরকম বহু জিনিস হয়েছে আমার জীবনে যেখানে আমি আগে ভেবে পেয়ে গেছি, পরে উম, দেখেছি যে কেউ এটা বলেছে অলরেডি, তখন আমি আর বলি না যেটা আমার ভাবা আগে। কিন্তু রিচার্ড ফাইনম্যানের এটা একটা স্টেটমেন্ট যে ইলেকট্রন ইজ নাথিং বাট আ থিওরি। রিচার্ড ফাইনম্যান কে? রিচার্ড ফাইনম্যান হচ্ছে নোবেল লরিয়েট। কোয়ান্টাম মেকানিক্স এর একটা নতুন ল্যাঙ্গুয়েজ, মানে নতুন পাথওয়ে রিচার্ড ফাইনম্যানের জেনারেট করা। কোয়ান্টাম ইলেকট্রোডিনামিক্স, ইলেকট্রোডিনামিক্সে অজস্রতার কাজ করা। মানে আইনস্টাইন পরবর্তী সময়ে জিনিয়াস বললেও খুব ভুল বলা হবে না, ঠিক আছে? তো রিচার্ড ফাইনম্যান এটা বলছে। তা আমার কথার পাত্তা না হতে পারে, কিন্তু রিচার্ড ফেরম্যানের কথার পাত্তা আমাদের দিতে হবে। সেই পাত্তা যদি আমরা দিই তাহলে ইলেকট্রন ইজ আ থিওরি। আকাশ প্রশ্নটা ভালো করেছে। থিওরি, ঠিক আছে। এটা বলার মানে কি? এটা বলার মানে হচ্ছে ইলেকট্রন আদৌ এক্সিস্ট করে কিনা, মানে সত্যি ওরকম একটা পার্টিকেল যার আবার কিছুটা ওয়েভি নেচার আছে, এগুলো আদৌ এক্সিস্ট করে কিনা, ইট ডাজেন্ট ম্যাটার। আমরা সায়েন্সে যা পড়ি তা আখেরে একটা ম্যাথমেটিক্যাল মডেল, সেটাকেই থিওরি বলা হচ্ছে, ঠিক আছে? সো হোয়াট উই লার্ন ইন সায়েন্স ইজ বেসিক্যালি ম্যাথমেটিক্যাল মডেলস, ঠিক আছে? ম্যাথমেটিক্যাল মডেলস বলতে আমি কি বোঝাতে চাইছি, সে ফর এক্সাম্পল, এই যে এখন ইতিউতি বিয়ের সিজন, বিয়ে হচ্ছে। তো তুই বিয়ে দেখতে গেছিস, তুই দেখলি যে বিয়েতে বর বউ বসে আছে এবং বর বউকে সিঁদুর পরিয়ে দিচ্ছে। খুবই খারাপ কাজ, কিন্তু তাও পরিয়ে তো দেয়, তাই উদাহরণ দিচ্ছি আর কি। তো পরিয়ে দিচ্ছে, ঠিক আছে। এবার তুই বাড়িতে এসে, যেটা করে বাচ্চা মেয়েরা বেশি করে আমাদের আমাদের এই পেট্রিয়ার্কাল সেট আপের জন্যই, ছেলেরাও খেলতে পারে, কোনো অসুবিধা নেই। তো সেটা হচ্ছে যে বর বউ এর দুটো, একটা বর পুতুল থাকে একটা বউ পুতুল থাকে, এবং তারা বিয়ে দেওয়ার চেষ্টা করে আর কি। তো এখন সবচেয়ে কমন ব্যাপার হচ্ছে কি, আমি একটা মাটি দিয়ে পুতুল বানাবো। তো মাটির বরের মতো দেখতে করলাম, বউয়ের মতো দেখতে করলাম, কিন্তু বরের মতো দেখতে বউয়ের মতো দেখতে করলেও আসলে কিন্তু সে বর বউয়ের মতো হলো না, তার একটা মডেল হলো। মানে ওখানে বর সত্যি হাতটা তুলে বউকে সিঁদুর পরিয়ে দিচ্ছিল বা মালা পরিয়ে দিচ্ছিল, এখানে আর হাতও নড়ে না, পাও নড়ে না, কিছুই হয় না, ঠিক আছে? যেরকম বানিয়েছে সেরকম। আবার কেউ একজন এর থেকে একটু বেটার মডেল তৈরি করলো, যেখানে বরের ঘাড় নড়ে আর হাত ওপরে ওঠে, কিন্তু স্টিল এটা বর বউ নয়, ঠিক আছে? সো বেসিক্যালি নেচারে যা ঘটছে সেটা আমরা যে অবজার্ভ করি, সেই অবজারভেশনটা হচ্ছে আমাদের ওই বাচ্চা ছেলেটা বা মেয়েটার বর বউয়ের বিয়ে দেখার মতো ব্যাপার। এবার আমরা যেটা করতে চাইছি সেটা হচ্ছে যে আমরা নেচারের ওই ফেনোমেনাটাকে এক্সপ্লেন করতে চাইছি, এবং এক্সপ্লেন করার মধ্যে দিয়ে, মানে এক্সপ্লেন করার কথাটার মানে হচ্ছে বেসিক্যালি আমরা প্রেডিক্ট করতে চাইছি, সোজা কথায়, যে এইটার রেজাল্ট যে এরকম হলো, এইটা কি আমি আগে থেকে প্রেডিক্ট করতে পারি? অর্থাৎ সে ফর এক্সাম্পল আমি, আমার একটা
একটা কয়েনে, একটা কয়েন পড়ে আছে, কয়েনে হেড আছে, ঠিক আছে, হেড। সায়েন্স বেসিক্যালি যেটা বলার চেষ্টা করে সেটা হচ্ছে, যদি এই হেডটা গিভেন হয়, তাহলে কি আমি সামহাউ এর পরের স্টেপটা বলতে পারবো, বা এ আগে কোথা থেকে এসছে সেটা বলতে পারবো। সায়েন্স ইজ অল অ্যাবাউট ইট ইজ। তোরা কেউ মানে আকাশটা অনেক পড়িস টরিস, হয়তো পড়েছিস। অব্যক্ত পড়েছিস জগদীশ চন্দ্র বসুর? না না না, পড়া হয়নি। অব্যক্ত আমিও পড়িনি, কিন্তু অব্যক্তর ভেতরে একটা ছোট্ট লেখা, যেটা আমাদের সিলেবাসে থাকতো, সেই সময় পড়েছিলাম, পরে আবার অনেকবার পড়ছি। ভাগীরথীর উচ্চ সন্ধানে, তোদের সময় সেটা থাকতো কিনা আমি জানি না। পড়েছিস ভাগীরথীর উচ্চ সন্ধানে? না। উম, না না, না। পড়ে দেখিস, অনলাইনে পাওয়া যায়, ঠিক আছে। ভাগীরথীর উচ্চ সন্ধানের গল্পটা আমি নিউমেরাস অকেশনে, বিশেষ করে ছোটদের যখন আমি পড়াতে বসি, এই এই সপ্তাহতেই একজন নতুন পড়তে এলো, তো তাদেরকে প্রথম প্রশ্নটাই ওটা করি, যে হোয়াট ইজ সায়েন্স, সেটা বলতে গিয়ে এটা বলি যে, ওই ভাগীরথীর উচ্চ সন্ধানের গল্পের সেট আপটা হচ্ছে, এই আমার বাড়ি পানিহাটি, পানিহাটির গঙ্গার যে পাশের যে ইয়েটা, বহু পুরনো পুরনো ঘাট আছে এবং পুরনো পুরনো বাড়ি আছে এখানে। উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, মানে সত্যজিৎ রায়দের ফ্যামিলির বাড়ি ছিল, এখনো আছে, হয়তো জানি না কার মালিকানা কার এখন। তো তারপরে ধর আরো অনেক, মানে আহ নেতাজিও পর্যন্ত এসে থেকে গেছে। তারপরে লীলা মজুমদারের অনেক গল্পে পানিহাটির উল্লেখ পাওয়া যায়। তারপরে হচ্ছে উম, সেরকমই জগদীশ চন্দ্র বসুও এখানে কোন একটি বাড়িতে কারো, মানে তার দিদি কোনো ইয়েতে, মানে কলকাতার লোকজন, এরা কলকাতার বিভিন্ন পোর্শনে থাকো, আর পানিহাটি তো তখন গ্রামাঞ্চল। তো গ্রামাঞ্চলে গঙ্গার ধারে তাদের বাড়ি কেনা থাকতো, বাড়ি বানানো থাকতো, তো সেখানে এসে থাকতো। তো জগদীশ, বাচ্চা জগদীশ সেরকমই বাড়িতে থাকতো, এবং সকাল বিকেল যখন মনে হতো সেই গঙ্গার ঘাটে আহ ইয়েতে গিয়ে বসতো, সিঁড়িতে। তো সিঁড়িতে বসে সে নদীকে বইতে দেখতো। এবার একটা বাচ্চা নদীকে বইতে দেখছে, নদী এখানে ঘাট আছে, ঘাটে বাচ্চা বসে আছে, দেখছে নদী দিক দিয়ে দিকে যাচ্ছে, ঠিক আছে। তা নদী যে দিক থেকে এদিক যাচ্ছে, কমন প্রশ্ন কি আসা উচিত? ওর তো একটা ফিল্ড অফ ভিউ আছে, হুম। ও এতটাই দেখতে পায়, এদিকে এতটা, যেমন পানিহাটির যে কোনো ঘাট থেকে তুই দেখলে মোটামুটি ওইদিকে বালি ব্রিজ পর্যন্ত দেখতে পাবি, আর এইদিকে ওই ব্যারাকপুরের কাছে গঙ্গাটা একটু বেঁকে যায়, ওই বেন্টটা অব্দি দেখতে পাবি, ঠিক আছে, পরিষ্কার দিনে, মানে কুয়াশা ফুয়াশা না থাকলে। এবার আমিও যদি ওখানে বসে, একটা বাচ্চা, যে কোনো বাচ্চা যদি ওখানে বসে দেখে, এবং তার যদি মানে বেসিক কোশ্চেন করার এবিলিটি থেকে থাকে, যেটা বাচ্চাদের থাকে, আমি এটা কথা খুব বলি যে, বাচ্চারা আর বাই ডিফল্ট সায়েন্টিস্ট, ঠিক আছে। আমরা ওই সাইন্টিফিক সত্তাটাকে মেরে ফেলি আস্তে আস্তে বড় হতে হতে। ওই জন্য বড় অবস্থায় গিয়ে কয়েকজনই সায়েন্টিস্ট হয়, বাকিরা হতে পারে না। বাট বাচ্চারা বাই ডিফল্ট সায়েন্টিস্ট, বাই ডিফল্ট হতেই হবে, বিকজ হিউম্যান সোসাইটি বাই ডিফল্ট সায়েন্টিস্ট, সায়েন্স মানেই তাই। তো যেটা বলছিলাম আর কি, সেটা হচ্ছে যে, জগদীশ যখন প্রশ্ন করছে, মানে তোর ভাগীরথীর উচ্চ সন্ধানে এটা আছে আর কি, মানে আমি ভাগীরথী উচ্চ সন্ধানের প্রথম চার পাঁচটা লাইন পড়ে শোনাচ্ছি। আমাদের বাড়ির নিম্নেই গঙ্গা প্রবাহিত। বাল্যকাল হইতেই নদীর সহিত আমার সখ্য জন্মিয়াছিল। বৎসরের এক সময় কুল প্লাবন করিয়া জলস্রোত বহুদূর পর্যন্ত বিস্তৃত হইত, আবার হেমন্তের শেষে ক্ষীণ কলেবর ধারণ করিত। প্রতিদিন জোয়ার ভাটায় বাড়ি প্রবাহের পরিবর্তন লক্ষ্য করিতাম। নদীকে আমার একটি গতি পরিবর্তনশীল জীব বলিয়া মনে হইত। সন্ধ্যা হইলেই একাকী নদী তীরে আসিয়া বসিতাম। ছোট ছোট তরঙ্গগুলি তীরভূমিতে আছড়াইয়া পড়িয়া কুলু কুলু গীত গাহিয়া অবিশ্রান্ত চলিয়া যাইত। যখন অন্ধকার গাঢ়তর হইয়া আসিত এবং বাহিরের কোলাহল একে একে নীরব হইয়া যাইত, তখন নদীর সেই কুলু কুলু ধ্বনির মধ্যে কত কথাই শুনিতে পাইতাম। কখনো মনে হইত, এই যে অজস্র জলধারা প্রতিদিন চলিয়া যাইতেছে, ইহা তো কখনো ফিরে না। তবে এই অনন্ত স্রোত কোথা হইতে আসিতেছে? ইহার কি শেষ নাই? নদীকে জিজ্ঞাসা করিতাম,
তুমি কোথা হইতে আসিতেছ? নদী উত্তর করিত, মহাদেবের জটা হইতে। তখন ভাগীরথের গঙ্গা আনয়ন বৃত্তান্ত স্মৃতিপথে উদিত হইত। মানে এই ভাগীরথের গঙ্গা আনয়ন বৃত্তান্ত হচ্ছে যে এই আমাদের এখানে যে গঙ্গাটা, এটা তো ভাগীরথী। তো ভাগীরথীর গল্পটা হচ্ছে যে ভাগীরথ বলে একজন রাজা ছিল, মহাভারতে তার উল্লেখ পাওয়া যায়। সে বেসিক্যালি গঙ্গাকে এদিক মানে তার প্রজার কল্যাণের জন্য গঙ্গাকে এখানে বইয়ে নিয়ে এসেছিল, ঠিক আছে। মানে এর কিছু হিস্টোরিক্যাল এভিডেন্সও আছে যে এই দিকের গঙ্গাটা খানিকটা জোর করেই নিয়ে আসা, গঙ্গার গতিপথ চেঞ্জ করে, এসব আছে আছে, ঠিক আছে। তো সেইটা একটা বৃত্তান্ত আছে অলরেডি, মানে পুরনো যে ভাগীরথের গঙ্গা আনয়ন বৃত্তান্ত, ঠিক আছে। হুম। আহ তারপর বড় হইয়া নদীর উৎপত্তি সম্বন্ধে অনেক ব্যাখ্যা শুনিয়াছি, কিন্তু যখনই শ্রান্ত মনে নদী তীরে বসিয়াছি, তখনই সেই চিরাভ্যস্ত কুলু কুলু ধ্বনির মধ্যে সেই পূর্ব কথা শুনিতাম, মহাদেবের জটা হইতে। ঠিক আছে। তো এই যে প্রশ্নটা করছে বাচ্চা জগদীশ, এই বাচ্চা জগদীশ বড় হয়ে বিজ্ঞানী হচ্ছে। এবং আমি দেখেছি মানে ওই নোবেল লরিয়েটদের ইন্টারভিউ নেয় না, তো এরকম নোবেল লরিয়েট বা আরো অনেক সায়েন্টিস্টদের বিভিন্ন সময় বিভিন্ন ইন্টারভিউতে যখন কেউ বলেছে যে আহ, জিজ্ঞেস করেছে উল্টো দিকে যে আছে যে সায়েন্টিস্ট হওয়ার জন্য কোন এলিজিবিলিটিটা সব থেকে মানে ফান্ডামেন্টাল। তো আমি একাধিক বিজ্ঞানীকে বলতে শুনেছি যে তোমার ভিতরের ওই কিউরিয়াস চাইল্ডটাকে মেরে ফেললে চলবে না, ওটাকে বাঁচিয়ে রাখতে হবে। তোমার যখন 40 বছর 45 বছর যাই সময় হোক না কেন, তো ওই সময় ওই কিউরিয়াস বাচ্চাটাকে বাঁচিয়ে রাখতে হবে, ঠিক আছে। যদি তুমি বাঁচিয়ে রাখতে পারো, ইউ আর এ সায়েন্টিস্ট, ঠিক আছে। তো জগদীশচন্দ্র, ছোট্ট জগদীশচন্দ্র এইটুকু দেখতে পাচ্ছে, মানে তার পানিহাটির আশপাশে কোনো একটা ঘাট থেকে দেখছে, তাহলে ও নিশ্চয়ই বালি ব্রিজ তো তখন তখন বোধহয় ছিল না, আমি জানি না বালি ব্রিজ কোন সময় তৈরি হয়েছে আমার মনে নেই, বাট ওই বালি ব্রিজের ওই পর্যন্তই দেখতে পাবে, আর এদিকে ব্যারাকপুর পর্যন্ত দেখতে পাবে। এবার সহজাত প্রশ্ন হচ্ছে যে এর বিয়ন্ডে কি আছে, এই দুটোরই বিয়ন্ডে কি আছে। ব্যারাকপুরের ওত অব্দি দেখতে পাচ্ছি, তার বিয়ন্ডে কি আছে, ওটাই সে প্রশ্ন করছে, নদী তুমি কোথা হতে আসিয়াছ। আরেকটা প্রশ্ন হতে পারে এখানে, নদী তুমি কোথায় যাইতেছ। এখন জগদীশ কেন এই প্রশ্নটা করছে না, এটা খানিকটা আমরা আন্দাজ করতে পারি। কেন? তার কারণ হচ্ছে যে জগদীশের যেখানে বাড়ি কলকাতা সংলগ্ন অঞ্চলে, নদী যেখানে যাইতেছে, নদী যে গিয়ে সাগরে মিশছে, এইটা ওই বাচ্চা জগদীশের কাছে খানিকটা জানা ছিল। কারণ মোহনা আমাদের খুব কাছে বাড়ি, ঠিক আছে। ফলে এইটা ওই বাচ্চা জগদীশের কাছে মোস্ট প্রবাবলি জানা ছিল। সেই জন্যই ও ওই প্রশ্নটা করছে। ওই যে বলছে না যে এই যে নদীর জলটা যাচ্ছে, এটা তো ফিরে আসতে আমি দেখছি না, তাহলে পরের জলটা আবার কোথা থেকে আসছে, এই অনন্ত জল কোত্থেকে আসছে। বিজ্ঞানও এই সিম্পল প্রশ্ন দুটো করে, হোয়ার উই কেম ফ্রম, হোয়ার উই আর হেডিং। ঠিক আছে, সিম্পল দুটো প্রশ্ন। where we came from, আরেকটা হচ্ছে where we are heading। সিম্পল দুটো প্রশ্ন। এইটাই আমি এখানে ম্যাথমেটিক্যালি বোঝানোর চেষ্টা করছিলাম যে যদি তুই এই টেবিলের উপর একটা কয়েন পড়ে থাকতে দেখিস, যেটা হেড পড়ে আছে, মানব সভ্যতা যেটা চায় যে আমাকে ইনটিউটিভলি এমন একটা মডেল ভাবতে হবে, যে মডেলটা আমাকে এই এখানে হেড পড়ে থাকলে এর পরের কি পড়বে সেটা, এবং যদি এখানে হেড পড়ে থাকে তাহলে এর আগে কি ছিল, এই দুটো প্রেডিক্ট করতে দেবে। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ফলে আমরা কোন একটা প্যাটার্ন অবজার্ভ করি আমাদের নেচার থেকে, সায়েন্টিস্টরা বেসিক্যালি যেটা করার চেষ্টা করে সেটা হচ্ছে একটা ইনটিউটিভ মডেল তৈরি করার চেষ্টা করে, যে ইনটিউটিভ মডেল ওই ওই রেজাল্টটাকে মানে ওই সিস্টেমটাকে প্রেডিক্ট করবে। ফলে গাছ থেকে যখন আপেল পড়ছে, এটা যখন অবজার্ভ করেছিল, হঠাৎ একদিন আমরা খেয়াল করেছিলাম যে মানে আদিম মানুষ সবাই তো দেখছিল গাছ থেকে আপেল পড়ছে, কিন্তু হঠাৎ করে একদিন খেয়াল হয়েছে কারো একজনের যে হ্যাঁ সত্যি তো আপেলটা নিচে পড়ে কেন, উপরে যায় না কেন। তো সেই লোকটার নাম নিউটন।
সে সেইটাকে ডেভেলপ করার জন্য সে একটা ইনটিউটিভ মডেল তৈরি করেছে। মডেল, ইটস এ ইনটিউটিভ মডেল। হ্যাঁ, মানে সোজা কথা হচ্ছে যে তুই এইভাবে ভাবতে পারিস যে একটা ঘটনা ঘটছে, সেই ঘটনাটা সঙ্গে তুই একটা জিনিসকে একটা একটা মডেল বানিয়েছি। মানে কিভাবে বলি তোকে, ধর উম ধর হ্যাঁ, একটা ভিএফএক্স, সিনেমায় ভিএফএক্স দেখা যাচ্ছে, ঠিক আছে? তো ভিএফএক্স এ বাঘের সাথে হিরো লড়াই করছে। এখন এই বাঘটা কম্পিউটার জেনারেটেড, সিজিআই যাকে বলে। তো কম্পিউটার জেনারেটেড মানে হচ্ছে ওখানে ওই পিক্সেল গুলোকে কালার দিয়ে ভরা হয়েছে, এবং সেই কালার এবং মানে আমি খুব সহজ করে বলছি, তো সেইগুলো ভরেছে কিভাবে, সেগুলো কতগুলো জিরো আর ওয়ান দিয়ে, যেটা একদিন বলছিলাম আমরা ইয়েতে, ঠিক আছে, জিরো আর ওয়ান দিয়ে ভরেছে। আর এই গোটা ভিএফএক্স টা তৈরি করার জন্য যে প্রসেসিং ইউনিটটা ইউজ করা হয়েছে কম্পিউটারটা, সেই কম্পিউটারটা কিন্তু শুধু একটা জিনিসই বোঝে, আমার সার্কিটে কারেন্ট আছে না আমার সার্কিটে কারেন্ট নেই। কিন্তু সেইটা দিয়ে তুই তোর ম্যাথ প্রবলেম সলভ করে নিতে পারিস, তুই বায়োলজিক্যালি কোনো একটা বায়োলজিক্যাল সিমুলেশন চালিয়ে নিতে পারিস, তুই একটা সিনেমা দেখে ফেলতে পারিস, তুই নিউমেরাস অ্যামাউন্ট অফ কাজ করতে পারিস। তার মানে কি কম্পিউটার সেই কাজগুলো পারছে? না তো। কম্পিউটার একটা মডেল তৈরি করে দিচ্ছে যাতে রেজাল্টটা আলটিমেটলি মিলে যায়, ঠিক আছে? এবার এইটা বললেই তাহলে লোকে একটা ভুল ধারণায় গিয়ে পৌঁছাবে যে ও তাহলে কম্পিউটার অ্যাকচুয়ালি আসল কাজটা করছে না, যেটা এআই এর ক্ষেত্রে লোকে বলে যে না, এআই রেজাল্ট প্রেডিক্ট করে দিচ্ছে, কিন্তু এআই তো ঠিক মানুষের মতো চিন্তা করতে পারে না। হোয়াট ডু মাইন বাই মানুষের মতো চিন্তা করতে পারে না? মানুষ ওটাই করে। মানুষও একটা ইনটিউটিভ মডেল তৈরি করার চেষ্টা করে, যে আমি গোটা জিনিসটাকে কিভাবে ফর্মুলা ওয়াইজ সাজালে পরে আমার, ধর সে ফর এক্সাম্পল এই হেড টেলের হিসেবটা দিয়ে বলি, যে একটা কয়েন আছে, তাতে হেড পড়ে আছে, ঠিক আছে? এখন এই কয়েনটার বিশেষত্ব হচ্ছে যে একে তুই যতই চাল, এখানে যদি হেড পড়ে থাকে ও হেডই পড়বে, ঠিক আছে? আর যদি তুই টেল থেকে শুরু করিস তাহলে ও টেলই পড়তে পড়তে যাবে। এবার এই কয়েনটাকে যদি তোকে ম্যাথামেটিক্যালি লিখতে হয়, তুই কিভাবে লিখবি খেয়াল করে দেখ, যে সাম সিগমা অফ এন প্লাস ওয়ান, আমি বলছি ব্যাপারটা কি অ্যাকচুয়ালি, ইজ ইকুয়াল টু সিগমা এন। এটার মানে হচ্ছে যে এন হচ্ছে আমার স্টেপ, ঠিক আছে? তাহলে ধর আমি ফার্স্ট স্টেপে এন ইকুয়াল টু ওয়ান যদি ভাবি, সিগমা ওয়ান, দ্যাট ইজ হেড। তার মানে সিগমা টু, এটা আমি প্রেডিক্ট করতে চাইছি, দ্যাট ইজ অলসো সিগমা এন প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু সিগমা এন। তার মানে ইট ইজ ইকুয়াল টু সিগমা ওয়ান ইজ ইকুয়াল টু হেড। দেখ, আমি ম্যাথমেটিক্যালি একটা মডেল দিয়ে এই সিচুয়েশনটাকে ডিসক্রাইব করে ফেললাম। এটাই যদি উল্টোটা হতো, যে এমন একটা কয়েন আছে যে হেড থাকলে টেল পড়ে, অ্যান্ড সো অ্যান্ড সো ফোর, টেল থাকলে হেড পড়ে, তাহলে এইটাকে যদি আমাকে ম্যাথমেটিক্যালি লিখতে হতো, আমি কি লিখতাম? সিগমা এন প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু, কি হবে বলতে পারবি? n মাইনাস ওয়ান নাকি? না, এন মাইনাস ওয়ান কি করে জানবি? তুমি এন মাইনাস ওয়ান স্টেপটাই জানিস না, মানে তো এন, এখানে এন প্লাস ওয়ান মানে হচ্ছে স্টেপ বলা হয়েছে, যে যদি আমি সিগমা এনটা জানি, ইনিশিয়াল কন্ডিশনটা জানি, তাহলে পরের স্টেপটা কি হবে, পরের স্টেপটার উত্তর কি হবে, সেটা কি আমি বের করতে পারবো? এটা জিজ্ঞেস করা হয়েছে। হুম। হবে না? কিছুই না, মাইনাস অফ সিগমা এন, ঠিক আছে? কারণ এখানে দুটোই অবস্থান, হেড আর টেল। তাহলে লেটস এটা যদি হেড পড়ে, মানে ফার্স্ট পজিশনটা যদি সিগমা অফ ওয়ান, এটা যদি হেড হয়, সিগমাটা একটা জাস্ট রিপ্রেজেন্টেশন অফ ফাংশন, ঠিক আছে? এটা যদি হেড থেকে থাকে, তাহলে এর পরের স্টেপটা কি হবে? এন প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু, আমরা অটোমেটিক্যালি বলতে পারি ইট ইজ মাইনাস অফ সিগমা এন, উইচ ইজ ইকুয়াল টু মাইনাস অফ হেড, উইচ ইজ টেল, ঠিক আছে? তো এইটা দিয়ে আমি যেটা বোঝাতে চাইছি সেটা হচ্ছে যে সাইন্টিফিক থিওরি যা আমরা পড়ি, ফরগেট অ্যাবাউট হাইব্রিডাইজেশন, যা সাইন্টিফিক মডেল আমরা থিওরি আমরা পড়ি,
তারা অ্যাকচুয়াল হচ্ছে কি হচ্ছে না এই কোশ্চেনটারই কোনো মানে নেই। অ্যাকচুয়াল কি হচ্ছে এটা ব্রহ্মা জানেন, ঠিক আছে? ওই যে গান ছিল না চন্দ্রবিন্দু, ব্রহ্মা জানেন আসল কর্মটি, ওরকম ওরা ব্রহ্মা জানেন। আমি একটা ইনটিউটিভ মডেল তৈরি করার চেষ্টা করছি, যে মডেলটা আমার ওই সিস্টেমটাকে কমপ্লিটলি এক্সপ্লেন করবে। যতক্ষণ না কমপ্লিটলি করছে, এবং এই কমপ্লিটলি কথাটার কোনো মানে নেই। মানে নিউটন যখন গাছ থেকে আপেল পড়তে দেখলো, সে অনেক ক্যালকুলাস ট্যালকুলাস আবিষ্কার করে সবকিছু ডিরাইভ ফেরাইভ করে সে একটা থিওরি দিল যে এইভাবে গ্র্যাভিটি কাজ করে। তো সেটা কমপ্লিট থিওরি হলো। গ্রহ নক্ষত্রকেও ব্যাখ্যা করা যাচ্ছে, আপেল পড়াকেও ব্যাখ্যা করা যাচ্ছে, সবই হচ্ছে। কিন্তু মোটামুটি 200-250 বছরের মধ্যেই দেখা গেল যে 200 না, নিউটনের বোধ হয় 1666, আর আইনস্টাইনের হচ্ছে 1905, কত হয়? 1666 তো না, 1700। 240 মতো। তাহলে 240। ইয়ার অফ নিউটনস, ষোলোশো সাতাশি, সরি, এখানে 1687 দেখাচ্ছে আপাতত। ওইটাই মানে মোটামুটি যদি নিই, মোটামুটি 200-250 বছর। 200-250 বছর পর দেখা যাচ্ছে যে মাইকেলসন মর্লির একটা এক্সপেরিমেন্ট, যে এক্সপেরিমেন্টটা ঠিক ব্যাখ্যা করা যাচ্ছে না। তখন আইনস্টাইন এসে গ্র্যাভিটিকে মানে আরেকটা নতুন মডেল দিল, আগেরটার থেকে আরেকটু কমপ্লেক্স। ওই যে বরবউ, যে বরবউ শুধু স্ট্যাচু, জাস্ট ওকে মনে মনে ভেবে নিতে হয় ওদের বিয়ে হচ্ছে, সেই বরবউয়ের পুতুল বানানো যত সহজ, আমি যদি এরকম একটা বরবউয়ের পুতুল বানাতে চেষ্টা করি যেখানে বর সত্যিই সিঁদুরটা পরিয়ে দেবে, এই মেকানিজমটা অবশ্যই কমপ্লেক্স হবে। এই জন্যই যখন তুই একটা থিওরি থেকে আরেকটা, তার থেকে অ্যাডভান্স থিওরিতে যাস, যে আরো বেশি জিনিসকে এক্সপ্লেন করতে পারবে বা প্রেডিক্ট করতে পারবে, সেই থিওরিটা আগের থিওরির থেকে মোস্টলি কমপ্লেক্স হয়। সো তুই ইলেকট্রন বল, কি প্রোটন বল, কি হাইব্রিডাইজেশন, থিওরি অফ হাইব্রিডাইজেশন বল, এগুলো সবই হচ্ছে আখেরে একটা মডেল, ম্যাথামেটিক্যাল মডেল, যে মডেলটা তোর অ্যাকচুয়াল অবজারভেশনকে প্রেডিক্ট করতে পারে। ঠিক আছে? মানে ঘটনাটা কিভাবে ঘটে, একটা অবজারভেশন আমরা পাই, সেই অবজারভেশন, সেই সিস্টেমের অবজারভেশনটাকে কম্প্রিহেন্ড করার জন্য থিওরিটিক্যাল সায়েন্টিস্টরা, মানে প্রথমে আসে এক্সপেরিমেন্টালিস্টরা, ঠিক আছে? মানে এটা ডিপেন্ড করছে কি কোনখান থেকে শুরু হচ্ছে জিনিসটা। বাট আমরা যদি মোটামুটি ভাবার চেষ্টা করি যে প্রথমে তোকে নেচারে জিনিসটাকে অবজার্ভ করতে হবে, এখানে এক্সপেরিমেন্টালিস্টরা এসে অবজার্ভ করবে নানাভাবে খুঁচিয়ে খাচিয়ে, যে এখানে এটা চেঞ্জ করলে ওটা হয়, এটা চেঞ্জ করলে ওইটা হয়, এই পুরো জিনিসটা বেরিয়ে গেল। এবার এইটার উপর বেস করে থিওরিটিক্যাল সায়েন্টিস্টরা একটা মডেল ডেভেলপ করার চেষ্টা করবে, যেটাকে আমরা থিওরি বলি। সে থিওরি ডেভেলপড হয়ে গেল। এবার এই থিওরি অনুযায়ী থিওরিটাকে টেস্ট করার জন্য ওই ওই সিস্টেমটার উপর এক্সপেরিমেন্ট জেনারেট করা, এক্সপেরিমেন্ট ডিজাইন করা হবে, যে আচ্ছা এই থিওরিটা তো এইগুলোকে, মানে এই অবজারভেশন গুলোকে মাথায় রেখে করা হয়েছে, তাহলে যদি এই থিওরিটা ঠিক হয়, তাহলে এই অবজারভেশনটাও মিলতে হবে। যেমন আমরা অ্যাটমিক স্ট্রাকচার পড়ার সময় খেয়াল করে দেখ, আমরা অ্যাটমিক স্ট্রাকচার পড়ার সময় বলি না যে আম, ধর জে জে থমসন কি বলেছিল, যে অ্যাটমের স্ট্রাকচারটা হচ্ছে এরকম, এখন একটা পজিটিভলি চার্জ একটা কেক মতো আছে, কেক বা পুডিং যাই বলিস না কেন, তার মধ্যে নেগেটিভ চার্জ পার্টিকেল গুলো ওই কেকের মধ্যে যেরকম ফ্রুটস গুলো বা ফ্রুট কেকের মধ্যে ফ্রুটস বা চেরি ফেরি গুলো থাকে, ওরকম ভাবে গেঁথে আছে। এটা ছিল জে জে থমসনের মডেল, জে জে থমসন। এখানে রাদারফোর্ড কি বললো, রাদারফোর্ড বললো যে আচ্ছা, তার মানে অ্যাটম একটা বেসিক্যালি একটা পজিটিভলি মানে সলিড ব্যাপার, ঠিক আছে, একটা ফুল অফ পজিটিভ চার্জ। তাহলে আমি এই জিনিসটার মধ্যে যদি কিছু পজিটিভ পার্টিকেল দিয়ে, পজিটিভ উইথ হাই মাস, ঠিক আছে, উইথ হাই মাস, এই পজিটিভ পার্টিকেল দিয়ে যদি আমি হিট করাই, তাহলে ইট শুড রিটার্ন, তার মানে এই যে জে জে থমসন, সেও কতগুলো অবজারভেশনের উপর দাঁড়িয়ে এই থিওরিটা দিয়েছিল, যেটাকে বলা হয় থমসন প্লাম পুডিং মডেল। এবার সেই মডেলটা যদি সত্যি হয়, তাহলে একে যদি একটা হাই মোমেন্টামওয়ালা, মানে হাই মাসওয়ালা
পজিটিভ পার্টিকেল, যেটা আমরা জানি যে হিলিয়াম 2+, ঠিক আছে, আলফা পার্টিকেল আর কি। তো এই হিলিয়াম 2+ দিয়ে যদি আমি হিট করি, তাহলে এটা একটা হাইলি পজিটিভ জিনিস, এবং হিলিয়াম তার মাসও আছে, তাহলে ইট শুড রিটার্ন। এই পজিটিভ চার্জকেও পেনিট্রেট করতে পারবে না, এটা রিটার্ন করবে। এইটা জে থমসনের থিওরি বলেছিল, সেটাই হচ্ছে যেটা তোরা পড়িস, যে রাদারফোর্ডের আলফা স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট ছিল না ক্লাস 11-12-এ, এখনো আছে, তো তা আছে অ্যাটমিক স্ট্রাকচার, ঠিক আছে। তো সেটাই হচ্ছে আলফা স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট। এখন আলফা স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট করতে গিয়ে দেখা গেল যে মোস্ট অফ দ্য আলফা পার্টিকেল তারা পেনিট্রেট করে বেরিয়ে যাচ্ছে, ভেরি ফিউ স্লাইটলি ডিফ্রেক্ট করছে, আর তার চেয়েও ভেরি ফিউ, মানে 20,000টা পার্টিকেল ছুড়লে তার মধ্যে একটা, 1 in a 20,000, সে অ্যাকচুয়ালি পুরো ব্যাক করছে। সেইখান থেকে রাদারফোর্ড নতুন মডেল দিল যে তাহলে পজিটিভ চার্জটা পুরো অ্যাটমটা জুড়ে নেই, অ্যাটমের একটা ভীষণ ছোট্ট পোর্শনে অ্যাকচুয়ালি পজিটিভ চার্জটা কোয়াগুলেটেড আছে, এবং বাকি জায়গা আসলে ফাঁকা। সেই জন্যই আলফা পার্টিকেল গুলো পাস করে চলে যেতে পারছে, ঠিক আছে। এইভাবে সায়েন্স চলে। অবজারভেশন, সেটাকে কম্প্রিহেন্ড করার জন্য একটা ইনটিউটিভ মডেল, সেই ইনটিউটিভ মডেলটা যদি সত্যি হয় তাহলে ঘটতে পারে এরকম একটা অবজারভেশন, সেই অবজারভেশনটা অ্যাকচুয়ালি পাওয়া যাচ্ছে কিনা, যদি পাওয়া যায়, যতক্ষণ অবধি পাওয়া যাবে ততক্ষণ অবধি এই মডেলটাকে সবচেয়ে অ্যাডভান্স থিওরি ধরে রাখা হবে। যেই মুহূর্তে পাওয়া যাবে না, সেই মুহূর্তে বলা হবে যে না ভাই, হচ্ছে না, নতুন থিওরি লাগবে। এর একটারও মানে এটা নয় যে এইভাবেই সিস্টেমটা ঘটছে, এটা আমরা উত্তরই দিতে পারবো না, কখনো উত্তর দিতে পারবো না। তার কারণ হচ্ছে আমরা অবজার্ভ, মানে এখানে বলতে গেলে আবার অনেকগুলো ফিলোসফিক্যাল কথা বলছি, কেন আমরা কখনোই ওটা উত্তর দিতে পারবো না সেটা অন্য কথা, কিন্তু সেসব যদি ছেড়েও দিই, হ্যাঁ, ধর কোর্ট, আমাদের একটা খুব বাজে ব্যাপার হচ্ছে যে এই সিরিয়াল, সিনেমা ইত্যাদির তে কোর্ট ব্যাপারটাকে এত বোকা বোকা ভাবে দেখানো হয় যে আমাদের কোর্ট সম্পর্কে একটা ভীষণ খারাপ বাজে ধারণা আছে আর কি। বাজে ধারণা বলতে আমি বলছি কোর্ট ভালো খারাপ তা বলছি না, বলছি যে অ্যাকচুয়াল কোর্ট কিরকম দেখতে হয় এটা বেশিরভাগ জনগণই কোনোদিনও দেখেনি, ঠিক আছে। 2 নম্বর হচ্ছে, তার থেকেও বড় প্রবলেম হচ্ছে, কোর্টে অ্যাকচুয়ালি হয়টা কি সেটা সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই। আমরা ভাবি যে কোর্টে বিচার পাওয়া যায়, তাই তো, যে আমি গেলাম, একটা একটা খুন হয়েছে, লেটসে খুন হয়েছে, তো খুনে আসামিকে ধরা হয়েছে, এবার কোর্টে যাওয়া হয়েছে, গিয়ে কোর্ট বিচার করবে, ঠিক আছে। এবার যখনই আমাকে বলতে বিচার করবে, হোয়াট ডু মিন বাই বিচার, ঠিক আছে। এটাই হচ্ছে একটা, যেমন মডার্ন ল যে সমস্ত দেশগুলোতে আছে, ভারতও তাদের মধ্যে একটা দেশ অন্তত খাতায় কলমে, তারা বলে যে যার ওপর অপরাধ হয়েছে তার বিচারটা যেমন জরুরি, তার থেকেও বেশি জরুরি হচ্ছে যে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে আছে তার সাথে জাস্টিস হওয়া, ঠিক আছে। তার সাথে জাস্টিস হওয়াটা বেশি দরকারি। ওই জন্য দেখবে একটা কথা বলা হয় যে 100টা অপরাধী ছাড়া পেয়ে যাক, একজন নিরাপরাধ মানুষও যেন ছাড়া না পায়, এই সরি ছাড়া না পায়, শাস্তি না পায়, ঠিক আছে। হ্যাঁ, এইটা ওখান থেকে আসে অ্যাকচুয়ালি, দ্য প্রিন্সিপাল অফ, মানে ডক্ট্রিন অফ মডার্ন ল। যাক গিয়ে সে আমরা ছেড়ে দিই। বেসিক্যালি একটা খুন হয়েছে, এবার এই খুন হওয়ার পর কতগুলো এভিডেন্স পাওয়া যায়, এভিডেন্স গুলোকে আমরা ইকুইভ্যালেন্ট ভাবতে পারি সাইন্টিফিক অবজারভেশনের সঙ্গে। এভিডেন্স আবার 2 রকমের হয় এই ক্ষেত্রে, একটাকে বলে সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স, একটা হচ্ছে সাবস্টেন্সিয়াল এভিডেন্স। সাবস্টেন্সিয়াল এভিডেন্স মানে হচ্ছে যেটা স্ট্রং এভিডেন্স, মানে ধর যে মৃত, তার নখের ভিতরে কিছু টিস্যু পাওয়া গেছে, আর সেই টিস্যুর সাথে আসামির বডি টিস্যু ডিএনএ ম্যাচ করেছে, দিস ইজ এ সাবস্টেন্সিয়াল এভিডেন্স। কিন্তু ধর খুন হয়েছে, খুনের জানলা, মানে ঘর, রোগী যে মানে রোগী বলছি, কি বলে ওটার নাম, আসামি যে পালিয়েছে, হ্যাঁ, সেই পালানোর সময় জানলা দিয়ে লাফ দিয়েছে, সেখানে নরম মাটিতে একটা জুতোর ছাপ পাওয়া গেছে, দিস ইজ এ সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স। অর্থাৎ এইটা ওই একই রকম জুতো সিলেদাস থেকে বেচছে, আমিও কিনেছি, খুনিও কিনেছে, ঠিক আছে। ফলে জুতোর ছাপের ওপর, বেসড অন সোললি জুতোর ছাপ, তুই এটা কখনোই আমাকে দোষী বলতে পারিস না,
ঠিক আছে? তো এই দু ধরনের এভিডেন্স থাকে। এবার কোর্টের কাছে যাওয়া হয়। কোর্ট বেসিক্যালি যেটা করে সেটা হচ্ছে যে দুই পক্ষই, মানে আমি আপাতত সহজ সিম্পলি বলার জন্য দুই পক্ষ, কখনো কোনো দুইয়ের বেশি পক্ষও থাকতে পারে, ঠিক আছে? তো ধর দুই পক্ষ, খুন হয়েছে, আমাকে আসামি ঠাহর করা হয়েছে, এখন আমার একটা উকিল আছে আর ওই পক্ষের একটা উকিল আছে। এই দুই পক্ষ আসলে দুটো গল্পকে, দুটো থিওরিকে দাঁড় করানোর চেষ্টা করবে বেসড অন দোজ সাবস্টেন্সিয়াল অ্যান্ড সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স। কোর্টের কাছে যার গল্পটা মোর লজিক্যালি কনভিন্সিং মনে হবে সেই ন্যারেটিভটা জিতবে। ইট ডাজেন্ট ম্যাটার অ্যাকচুয়ালি কে খুনটা করেছে, ইট ডাজেন্ট ম্যাটার, এটা কোর্টের কাজ নয়। ফলে যখন দেখবি, যখন এই অভয়া আন্দোলন হচ্ছিল তখন যেসব ভিডিওগুলো আমি করতাম, বারংবার একটা কথা বলতাম যে এই আন্দোলনের দুর্বল জায়গাটা এটাই যে সবাই বলছে উই নিড জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, ব্লা ব্লা ব্লা, কিন্তু জাস্টিসটা কাকে বলবো সেটাকে কেউ ডিফাইন করছে না। দ্যাটস দ্য প্রবলেম। এই প্রবলেমটা ওখান থেকে উঠে আসে যে কোর্ট অ্যাকচুয়ালি কি করে সেটা সম্পর্কে আমাদের কারো ধারণা নেই। আমরা ভাবি কোর্টে গেলে পরেই জাস্টিসের ধারণা পাবো। জাস্টিস বলে কিছু হয়ই না। দেয়ার ইজ নাথিং সাচ থিং কল জাস্টিস। জাস্টিস ইজ এ কনস্ট্রাক্ট। তুই কোন পক্ষে আছিস সেই অনুযায়ী তোর জাস্টিস বদলে যাবে। মানে সে ফর এক্সাম্পল, আমি যদি গিয়ে এখন কারো আহ, কাউকে চুরি, কারো কাউকে কারো বাড়ি থেকে চুরি করি, ঠিক আছে? বা ধর তোকে আমার বাড়িতে আমি কাজ করালাম, কিছু একটা কাজ, ধর তুই পারিস, কাঠের মিস্ত্রি তুই, তো কাঠের মিস্ত্রি তুই কাজ করলি, তো ওর সাথে আমি কন্ট্রাক্ট করলাম যে তুই পার ডে তে তোকে আমি 600 কি 700 টাকা করে দেবো, ঠিক আছে? এখন তুই 5 দিন কাজ করলি, 5 সাথে 3500 টাকা হয়, আমি তোকে 2000 টাকা দিয়ে ভাগিয়ে দিলাম। এবার যখনই 2000 টাকা দিয়ে ভাগিয়ে দিলাম, তুই আমার উপর ইয়ে করতে পারবি যে দেখো ভুল করেছে, এরপর কেস হওয়া উচিত, অমুক হওয়া উচিত, তমুক হওয়া উচিত, এবং হবেও। কিন্তু আমি যদি মুকেশ আম্বানি হই, তো আমার কিচ্ছু করে উঠতে পারবি না, ঠিক আছে? এটা অ্যাকচুয়ালি ওইখানে দাঁড়িয়ে আছে যে কোনটা কতটা অপরাধ বা কোনটা আদৌ অপরাধ কিনা, এইটা ডিফাইন হয় ওই কনস্ট্রাক্টের উপর দাঁড়িয়ে। দের ইজ নাথিং সাচ থিং কল জাস্টিস। ঠিক তেমনি দের ইজ নাথিং সাচ থিং কল যে অ্যাকচুয়ালি কিভাবে হচ্ছে। অ্যাকচুয়াল বলে কিছু হয় না। তোমার কাছে কি গল্প আছে বলো, যে গল্পটা মোস্ট লজিক্যালি সাউন্ডিং মনে হবে সেই গল্পটাকে অ্যাকসেপ্ট করা হবে। এবং সায়েন্সের জোরের জায়গাটা হচ্ছে এটাই যে সায়েন্স সবচেয়ে, মানে সায়েন্সের সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে ধর একটা কিছুকে ব্যাখ্যা করা যাচ্ছে না, বহু মানুষ চেষ্টা করছে চেষ্টা করছে চেষ্টা করছে, আমি একটা থিওরি দিলাম, দিয়ে সেটা প্রমাণও করলাম যে দেখো এটা মিলে যাচ্ছে, ওটা মিলে যাচ্ছে, সবকিছু মানে যা যা অবজারভেশন ছিল সবগুলোকে কম্প্রিহেন্ড করে দিলাম, ঠিক আছে? করে আমি একটা পেপার লিখলাম, পেপারটা পাবলিশ হলো। যেই আজকে পেপারটা পাবলিশ হবে এবং সাইন্টিফিক কমিউনিটির কাছে সেটা যাবে, হোল সাইন্টিফিক কমিউনিটি ওই পেপারটাকে ভুল প্রমাণ করার জন্য লেগে যাবে। এবং কি মজার ব্যাপার যে নিউটন যা থিওরি দিয়েছিল সেই থিওরি, সেই গ্র্যাভিটির কনসেপ্ট আজকে দাঁড়িয়ে বোকা বোকা লাগবে, কিন্তু তা বলে কি আমরা নিউটনকে পড়ি না? নিউটনকেও পড়ি, এবং তার থেকেও বেশি পাত্তা দিয়ে পড়ি হচ্ছে আইনস্টাইনকে, ঠিক আছে? যে ভুলটা ধরতে গেছিল। এটা মজার, এটা একমাত্র সায়েন্স পারে, আর কেউ করতে পারে না। মানে সায়েন্স পারে কথাটাও খুব বোকা বোকা কথা, যেটা পারে সেটাই সায়েন্স। যে নিজের ওপর প্রশ্ন তুলতে পারে সেই সায়েন্স, আর যে তুলতে পারে না সে রিজিড, সে তার কোনো প্রোগ্রেসের সম্ভাবনা নেই। ফলে এই মুহূর্তে সাইন্টিফিক ওয়ার্ল্ডে যদি নতুন একটা থিওরি আসে, গোটা সাইন্টিফিক ওয়ার্ল্ড ওই সাবজেক্টে যারা কাজ করে তারা ওই থিওরিটার মধ্যে ভুল খুঁজতে লেগে যাবে, যে আচ্ছা সব খেটে যাচ্ছে সত্যি, দেখি তো এটাকে ওই এক্সট্রিমে নিয়ে গিয়ে খাটে কিনা, দেখি তো ওইখানে নামিয়ে নিয়ে গিয়ে খাটে কিনা, দেখি তো টেম্পারেচার বাড়িয়ে খাটে কিনা, কমিয়ে খাটে কিনা, প্রেশার বাড়িয়ে কমে খাটে কিনা, ইত্যাদি ইত্যাদি সব করার চেষ্টা করবে। ততক্ষণ অব্দি এটা করে যাওয়ার চেষ্টা করবে যতক্ষণ অব্দি সে একটা ব্রেকিং পয়েন্ট পাচ্ছে। আর যেই মুহূর্তে ব্রেকিং পয়েন্ট পাবে সেই মুহূর্তে সে একটা থিওরি ডেভেলপ করবে, এন্ড তুই ক্রমশ এগিয়ে যাবি, ক্রমশ এগিয়ে যাবি।
সো এতগুলো কথা খুব দরকারি কথা। তো প্রশ্নটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে এই যে হাইব্রিডাইজেশন বা আরো যা যা থিওরি আছে, ক্রিস্টাল ফিল্ড থিওরি, লিগ্যান্ড ফিল্ড থিওরি, এক্সেট্রা এক্সেট্রা, এগুলো কি সত্যি এভাবে ঘটে নাকি ঘটে না? এটা আমারও প্রশ্ন ছিল। এরকম ঠিক প্রশ্নটা না, আমার প্রশ্নটা ছিল হচ্ছে যে আমার সেই সময় ছায়া প্রকাশনীর বইতে এখনো বোধহয় বইটা আছে, ওই বইটার মধ্যে একটা না ওই মিথেন মলিকুলের ছবি ছিল, বেশ মানে একটা ঝকঝকে ঝকঝকে ছবি, কিন্তু কিরম বলতো ব্যাপারটা, যে অ্যাজ ইফ জল দিয়ে একটা মিথেনের টেট্রাহাইড্রাল স্ট্রাকচারটা তৈরি করেছে, ঠিক আছে? মানে লিকুইড কিছু একটা দিয়ে, গ্লসি গ্লসি লিকুইড দিয়ে একটা টেট্রাহাইড্রাল, মানে এরকম একটা ধর এরকম ব্যাপার, এইটাই আর কি, এই এখানে একটা এই হাইড্রোজেন গুলো এই এরকম তো, এবার এইখানে জল ভরে দে, ঠিক আছে? তাহলে যেরকম দেখতে লাগবে সেরকম একটা ছবি ছিল। তো ওইটা দেখতে দেখতে আমি তখন ক্লাস 11 পড়ি, 11-এর শুরুর দিকের বই। তো দেখতে দেখতে হঠাৎ আমার মাথায় একদিন প্রশ্ন হলো যে আচ্ছা, এই যে কার্বন হাইড্রোজেন বন্ড করছে বা যে কোনো বন্ড করছে, এই বন্ডের মাঝখানে অ্যাকচুয়ালি থাকে কি, মানে এই বন্ডটা কি অ্যাকচুয়ালি, ঠিক আছে? এখনো বহু মানুষকে, বহু টিচারকে জিজ্ঞেস করলে পরে তারা বলবে যে ওখানে দুটো ইলেকট্রন থাকে। আমিও আগের দিন বললাম, ঠিক আছে, কারণ আমরা যেটা এক্সপ্লেন করতে চেয়েছিলাম সেখানে সেই মডেলটাই দরকারি, কিন্তু আসলে ইট ইজ নট লাইক সো, ঠিক আছে? ইট ইজ জাস্ট আ পোটেনশিয়াল। হুম। অর্থাৎ ওইখানে মানে যখন আমরা বন্ডিং একটু একটু পড়বো তখন ওটা নিয়ে এক্সপ্লেন করবো হয়তো। মানে আকাশকে তো করেওছি খানিকটা, যেটা এরকম একটা কার বক্তাম মনে আছে, এরকম হুম হুম ওইটা। হুম। তো বেসিক ব্যাপারটা হচ্ছে এইটা, ইলেকট্রন ইজ এ থিওরি। কেন? কারণ আমি একটা থিওরি ডেভেলপ করেছি, সেই থিওরিটা আমার জিনিসপত্রকে মিলিয়ে দিচ্ছে। যতক্ষণ অব্দি মেলাবে ততক্ষণ অব্দি থিওরিটা এক্সিস্ট করে। যেই মুহূর্তে মেলাবে না সেই মুহূর্তে ওটাকে আমি সরিয়ে দিয়ে আরেকটা নিচে ফাঁকা জায়গায় আমি নতুন থিওরি লিখবো, ঠিক আছে? নতুন থিওরি লিখবো। এবং এটা খুব মজার, আরেকটা জায়গায় ছোট্ট বলি, যে এই যে মানে সায়েন্সের সঙ্গে তো রিলিজিয়নের একটা কম্পারিজন দাঁড় করানো হয় সবসময়, এবং সেটা দরকারি, মানে কেন কোথায় গিয়ে চেঞ্জ হচ্ছে। তুই সবসময় খেয়াল করে দেখবি যারা ওল্ডার সায়েন্টিস্ট ছিল, মানে 400 বছর, মানে মোটামুটি মডার্ন সায়েন্সের ডেভেলপমেন্ট তো ধর লাস্ট 500 বছরে, ঠিক আছে, কি ওই রকম ব্যাপার। আর রিটেন বা ইত্যাদি যা আমরা এভিডেন্স পাই, সেটা সেই ধর্মগ্রন্থগুলো মোটামুটি 5,000 বছর মতো পুরনো, ঠিক আছে? মানে ধর্মগ্রন্থ, ধর্ম সবকিছুই মোটামুটি 5-6 হাজারের বেশি পুরনো ধর্ম পাওয়া যায় না কোথাও, ঠিক আছে? সম্ভবও নয়, ঠিক আছে? কারণ ধর্ম ব্যাপারটা আসছেই হচ্ছে কৃষি ব্যবস্থা থেকে। তো কৃষি ব্যবস্থা 12-13 হাজার বছর আগে, তো সেটা একটা ধর্ম, স্ট্রাকচারাল ধর্মে এস্টাবলিশ হতে আরো 3-4 হাজার বছর তো লাগবেই, ঠিক আছে? তো এবার এই যে রিলিজিয়ান, আর মানে রিলিজিয়ানের যে বই, ধর্মের যে বই আর বিজ্ঞানের বই, এই দুটোর মধ্যে ডিফারেন্স কি? তুই খেয়াল করে দেখবি যে পুরনো যারা আম, তোর সায়েন্টিস্ট, ইভেন গ্যালিলিও কিন্তু, গ্যালিলিওর বাবা কিন্তু পোপ, যাজক ছিলেন, মানে পোপ নয় যাজক ছিলেন বোধহয়, ঠিক আছে? কোপার্নিকাস পাদ্রী ছিলেন, ঠিক আছে? তুই যত ওরকম পেছন দিকে যাবি, আর্লি সায়েন্টিস্ট যারা, তারা সবাই দেখবি গিয়ে যে তারা ধর্মের লোক। এবং বা তুই ভারতীয় কালচারেও যদি আসিস, এই ধর আর্যভট্ট, বা ধর ওই ওর নাম কি, ব্রহ্মগুপ্ত, ঠিক আছে? ব্রহ্মগুপ্ত নাকি ব্রহ্মচারী না ব্রহ্মগুপ্ত কিছুটা হবে, মানে ফিবোনাকি সিরিজ যে আগে লিখেছে, ঠিক আছে? ব্রহ্মগুপ্তই তো না, কি নামটা ভুলে গেলাম, যাই হোক বাদ দে। ফিবোনাকি সিরিজ, ফিবোনাকির অনেক আগে যে বের করেছিল, ঠিক আছে? দিজ আর অল রিল, মানে তারা, তাদেরকে আমরা আজকে যখন দেখি আমরা দেখি যে ও তো ওই রিলিজিয়ানের যাজক ছিল, ওই রিলিজিয়ানের গুরু ছিল, অমুক ছিল তমুক ছিল। কিন্তু যেটা বোঝার ব্যাপার সেটা হচ্ছে যে রিলিজিয়ান ব্যাপারটা এস্টাবলিশ হয়েছিল সত্যকে উদ্ঘাটনের জন্য। যদিও তখন সেটা রিলিজিয়ান ছিল না, সেটা ছিল ফিলোসফি। এইবার রিলিজিয়ানের সাথে সায়েন্সের ডিফারেন্সটা হচ্ছে, যেই মুহূর্তে ধর তুইও কিছু একটা, মানে তুইও সত্যকে জানার চেষ্টা করছিস, আমিও করছি, তানিশাও করছে, করতে করতে হঠাৎ একদিন তোর মনে হলো এই আজ অব্দি আমি যা সত্য জেনে ফেলেছি এটাই সত্য, এরপর আর কিছু বদলাবে না। দিস ইজ দ্য ভেরি মোমেন্ট তুই সায়েন্স থেকে রিলিজিয়ানে কনভার্ট করলি।
So the book of any religious book or a scientific book who choose not to re-edit, reorganize and কি বলে ওটাকে refurbish their text after a certain time. ধর্মের বইগুলো আসলে বিজ্ঞানের বই। যারা কেউ 2000 বছর আগে ঠিক করেছে আমি আর নতুন আমার এই এডিশনটাই ফাইনাল এডিশন, কেউ 4000 বছর আগে বলেছে যে আমার এই এডিশনটাই ফাইনাল এডিশন। এবং এই রিজিডনেসটা তুই দেখতে পাবি বিজ্ঞানের যে কোনো থিওরি তুই তুলে নে, বিজ্ঞানের যে কোনো একটা বই বাজার থেকে কেন, তার র্যান্ডামলি একটা থিওরি তুলে নে আর তুই ঠিক কর যে আমি এই থিওরিটাকে ভুল প্রমাণ করার জন্য কাজ করব। সাইন্টিফিক ওয়ার্ল্ড তোকে সেই জায়গাটা করে দেবে, করবে, হ্যাঁ করো, ঠিক আছে। হ্যাঁ, কোনো সায়েন্টিস্ট, কোনো পার্টিকুলার গ্রুপ অফ সায়েন্টিস্ট তারা বিরোধিতা করতে, বিকজ মানুষের মধ্যে তো বিচ্যুতি থাকবে, ঠিক আছে। মানে আমি সায়েন্স নিয়ে পড়াশোনা করছি মানে আমি সাইন্টিফিক মেন্টালিটির লোক সবসময় সব ক্ষেত্রে থাকতে পারবো তা নাই হতে পারে, চ্যালেঞ্জটা সেটাই। আর যেভাবে আমাদের সোসাইটাল স্ট্রাকচারের জিনিসপত্রকে পড়ানো হয় শুধু ভারতবর্ষ নয় গোটা পৃথিবীর ক্ষেত্রে, সেখানে এই জিনিসটা হওয়াটা খুব স্বাভাবিক যে আমরা ওই ওই মেন সায়েন্স অ্যাকচুয়ালি কি সেই লাইনটা থেকে সরে যাবো আর কি। যাই হোক, এবার তুই যদি চিন্তা করে দেখিস যে আমি একটা র্যান্ডামলি থিওরি তুলে বললাম যে এই থিওরিটাকে ভুল প্রমাণ করার জন্য আমি কাজ করব, সায়েন্স তোকে অ্যালাউ করবে। এবং তুই যদি কালকে ভুল প্রমাণ করতে পারিস তাহলে ওই যে আগের যে থিওরিটা ছিল, যেমন ধর হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল, এমন একটা প্রিন্সিপাল যেটাকে তুই যদি অ্যাকচুয়ালি ভুল প্রমাণ করতে পারিস গোটা কোয়ান্টাম মেকানিক্স এর স্ট্রাকচারকে তোকে রিডিফাইন করতে হবে। গোটা কোয়ান্টাম মেকানিক্স এর আজকের যে স্ট্রাকচার সেই মেকানিক্স নড়ে যাবে। এবার হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপালকে তুই আজকে কি বল না যে আমি হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপালকে ভুল করতে চাই, হ্যাঁ লোকে একটু মজার চোখে দেখবে। সেটার কারণ হচ্ছে যে অলরেডি অনেক লোক হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপালকে ভুল প্রমাণ করতে গিয়ে ভুল প্রমাণ করতে পারেনি, ঠিক আছে। ফলে ওর একটা এস্টাবলিশমেন্ট তৈরি হয়েছে। কিন্তু এটা এরম নয় যে হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপালকে ভুল প্রমাণ করতে চাস বা এর মধ্যে কোনো গন্ডগোল আছে এইটা বললে সায়েন্স অ্যাজ এ হোল বলবে এর মাথা কেটে দাও, বলবে না, এটা রিলিজিয়ান বলে। বিকজ রিলিজিয়ান ভয় পায় যে সে যেটাকে সত্য বলে থেমে গেছে এটা চ্যালেঞ্জ হলে খুব সহজেই ভেঙে যাবে। ওটা ও বোঝে বলেই ওটা ভয় পায়, ভয় পায় বলেই সে উল্টো দিককে মারতে চায়, সায়েন্স করে না। সায়েন্স যেই মুহূর্তে তুই হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপালকে ভুল প্রমাণ করবি তোকে হাইজেনবার্গের থেকে বেশি পাত্তা দেওয়া হবে, হাইজেনবার্গের নামটাকে উপরে তুলে দেওয়া হবে, তুলে পরের প্যাসেজে লেখা হবে যে ওটা ওল্ড থিওরি, এই যে আকাশ বা তনিশা এরা এই নতুন থিওরিটা দিয়েছে, এটা এই এখানে গন্ডগোল ছিল এখানে। দ্যাটস দ্য ডিফারেন্স, সোল ডিফারেন্স বিটুইন এনি রিলিজিয়াস বুক অ্যান্ড সাইন্টিফিক বুক। যে কোনো সাইন্টিফিক বুক যে কোনো মুহূর্তে যদি বলে দেয় যে দিস ইজ আলটিমেট, ইট ইজ দেন রিলিজিয়ান। রিলিজিয়ান জটিল জিনিসের সহজ উত্তর দেয়, সহজ কিন্তু ইমপ্রিসাইজ। আর সায়েন্স যে কোনো জিনিসের মোস্ট অ্যাকুরেট উত্তর দেওয়ার চেষ্টা করে এটাই সবসময় বলতো চেষ্টা করে। কেন চেষ্টা করে? কারণ মোস্ট অ্যাকুরেট যখনই তুই বলে দিবি তখনই সেটা প্রতিদিন পাল্টাবে, ঠিক আছে। আশা করি তোর ওই সিম্পল প্রশ্নটা অনেক কিছু দিয়ে উত্তর দেওয়া গেছে, ঠিক আছে, অনেকগুলো ডিফারেন্ট দিক থেকে। হ্যাঁ, সো গেছে উত্তর দেওয়া নাকি যায়নি? গেছে। ভালো প্রশ্ন, আমি ওই জন্য এতটা সময় ব্যয় করলাম। না, একটা লিবার্টিও নিয়েছি, সেটা হচ্ছে যে যেহেতু তো এপ্রিলে পরীক্ষা, আমি যেভাবে আগে থেকে ভেবেছেন তা অনেকটা সময় হাতে বেড়ে গেছে, ফলে সেই লিবার্টিটা নিলাম। বাট এগুলো ইম্পর্টেন্ট বোঝা, ঠিক আছে। এটা যদি না বুঝি তাহলে সায়েন্স পড়ার কোনো মানেই নেই। তো সায়েন্সের সাবজেক্টই পড়ছিস মানে সবই সায়েন্সের সাবজেক্ট, মানে সায়েন্সের সাবজেক্ট ছাড়া আর কিছু নেই, ঠিক আছে। তো ইতিহাসও সায়েন্সের সাবজেক্ট, কিন্তু সেটা বলা হয় না। ইতিহাসও সায়েন্সের সাবজেক্ট এবং সায়েন্সও ইতিহাস। এই যে আমরা যে সায়েন্সটা পড়ছি এটা কি? রেজোনেন্স তো আজ থেকে 100 বছর আগে, 100 বছর না, ওই ধর মোটামুটি 80 বছর আগে রেজোনেন্স ডেভেলপড হয়ে গেছে। তো তুই আসলে তো হিস্ট্রি পড়ছিস, তুই সায়েন্স পড়া মানে হিস্ট্রি পড়া আসলে। তো আমরা যারা হায়ার স্টাডি পড়ছি সায়েন্সে এই পার্সপেক্টিভ গুলো দেওয়াটাই হচ্ছে আসল কথা। ওয়ার্ল্ড ক্লাস টিচিং লার্নিং এটাই। ওয়ার্ল্ড ক্লাস টিচিং লার্নিং মানে হাতি ঘোড়া কিছু না। তুই আজকে গিয়ে দেখ
রিচার্ড ফাইনম্যান বল, তারপর ওর নাম বল কি সাসকিন, লেনার্ড সাসকিন, ঠিক আছে, মানে স্ট্রিং থিওরির ফাদার যে, ঠিক আছে, এরকম যাদেরই বড় বড় উডওয়ার্ড বল, এদের যাদেরই বড় বড় এদের লেকচার তো প্রিজার্ভ করা আছে, ইউটিউবে দেখা যায়। তুই গিয়ে দেখ যে এরা ক্লাসে কি কথা বলছে, এরা কি খুব দারুণ অঙ্ক করে ফেলছে, মানে ফাটিয়ে অঙ্ক করে দিচ্ছে, কিচ্ছু না, একটা সিম্পল এক্সাম্পল চুজ করছে, সেই এক্সাম্পলটা খুব মেটিকুলাসলি চুজ করা, যেটা দিয়ে অনেক কিছু বোঝানো যায়। দেন তারা মানে ভীষণ জেনারেলাইজ সিম্পল রাস্তায় কথা বলছে, এটাই হচ্ছে ওয়ার্ল্ড ক্লাস টিচিং লার্নিং। আর আমাদের এই থার্ড ওয়ার্ল্ড দেশগুলোতে যদি বলি, এখানকার কলেজ ফলেজে যেসব পড়াশোনাগুলো হয়, ওগুলো টিচিংও না লার্নিংও না, ওগুলো কি একটা মানে প্রোগ্রামিং, মানে রোবট হিসেবে তোকে প্রোগ্রাম করা হচ্ছে, ঠিক আছে, কোনো মাথা মুন্ডু নেই, কিচ্ছু নেই। আমি কি করবো জেনে, কোন তোদের একটা চ্যাপ্টার বল বায়োলজি। প্লাজমা মেমব্রেন। কি মেমব্রেন? প্লাজমা? প্লাজমা। প্লাজমা মেমব্রেন। আচ্ছা, প্লাজমা মেমব্রেন। এই প্লাজমা মেমব্রেন এই সম্পর্কে যখন তুই মানে পড়তে যাচ্ছিস, ঠিক আছে, কোন প্রাণীর এই প্রাণী কোনটা, প্লাজমা মেমব্রেন কি ব্যাপারে, এই যে জিনিসপত্রগুলো বলা হচ্ছে, এইগুলো দিয়ে আমি করবো কি, মানে আমাকে কতগুলো ইনফরমেশন ফিড করা হচ্ছে। আর বিশেষ করে আজকের দিনে দাঁড়িয়ে, যখন আমি এই মুহূর্তে প্লাজমা মেমব্রেন সম্পর্কে কিছু জানি না, প্লাজমা ব্যাপারটা বুঝি, মেমব্রেন ব্যাপারটা বুঝি, কিন্তু দুটো মিক্স করে কোথায় দাঁড়ায় ঠিক বুঝি না, ঠিক আছে, মানে আন্দাজ করতে পারি, কিন্তু সেটা বায়োলজিতে কি কাজে লাগে বুঝবো না। কিন্তু আই ক্যান গ্যারান্টি ইউ, তুই আমাকে 3 দিন দিলে পরে আমি প্লাজমা মেমব্রেনের একটা লেকচার দিয়ে দিতে পারবো। মানে এখানে আমার কৃতিত্ব অতটা নেই, একেবারে নেই তা বলছি না, কিন্তু অতটা নেই। মূল ব্যাপারটা হচ্ছে যে আজকের ইনফরমেশন অ্যাভেলেবেল, ভীষণ ভীষণ ভাবে ইনফরমেশন অ্যাভেলেবেল। হ্যাঁ, তো আমি কিচ্ছু না জেনে সমস্তটা শিখে, এবার এই যে আমি বলছি 3 দিনের মধ্যে একটা লেকচার দিতে পারবো, এখানে হয়তো আমার খানিকটা কৃতিত্ব আছে, ওটা আমার এতদিন ধরে পড়িয়ে পড়িয়ে ওই পারদর্শিতায় পৌঁছেছি। কিন্তু 3 দিন না হোক, 5 দিন, 10 দিন, ঠিক আছে, পারা যাবে, এবং খুব কঠিন কিছু হবে না। এবার ব্যাপারটা হচ্ছে সেইরকম একটা দুনিয়ায় দাঁড়িয়ে যেভাবে পড়ানো হয় তোদেরকে, যে এইটা দেখো, এটা এটা মানে এটা, ওটা এটা, এরকম 5টা বৈশিষ্ট্য আছে এর, ওর 6টা বৈশিষ্ট্য আছে, এই জেনে আমি করবো কি, ঠিক আছে, দিস ইজ মানে কি বলবো, ডাম মেকিং ফ্যাক্টরি। ওয়ার্ল্ড ক্লাস টিচিং লার্নিং হচ্ছে যেখানে সিম্পল ভাষায় কথা বলা হবে, মানে জটিল জিনিস নিয়ে কথা বলা হবে, জটিল জিনিসকে আননেসেসারি সহজ করার চেষ্টা করা হবে না, ফিজিক্স বলা নয়, ঠিক আছে, কিন্তু যেখানে ল্যাঙ্গুয়েজ, ওটাই হচ্ছে সবচেয়ে মজার ব্যাপার, যে একটা কঠিন জিনিসকে কি করে আমি সিম্পল করে ইয়ে করতে পারি। এটাকে মানুষ মিসলিড করে ওই জায়গায়, যে আমি সিম্পল করতে গিয়ে ওভার সিম্পলিফিকেশন করে দেবো। হম, আমকে কলা হিসেবে বুঝিয়ে দেবো, তারপরে কেউ জিজ্ঞেস করলে বলবো, আরে কলাও তো একটা ফল, আমও তো একটা ফল। দিস ইজ ওভার সিম্পলিফিকেশন। আমকে আমি রাখতে হবে, কিন্তু আম কি সেটা বোঝাতে হবে সিম্পল টার্মে। রিচার্ড ফাইনম্যানেরই কথা, আবারও রিচার্ড ফাইনম্যানের কথা, যে তুমি যদি, ইফ ইউ ক্যান কি বলে এটা, এক্সপ্লেন সামথিং ইন সিম্পলার টার্ম, ইউ ডাজন্ট আন্ডারস্ট্যান্ড ইট, অ্যাজ সিম্পল অ্যাজ। যাক গে, আমরা পড়ি ইয়ে। আর কোনো প্রশ্ন আছে? তো হাইব্রিডেশন, তোর প্রশ্নটা স্পেসিফিকলি বলে দিই। হাইব্রিডেশন ইজ এ ম্যাথমেটিক্যাল মডেল যেটা বন্ডিং কে এক্সপ্লেন করতে পারে টু সাম এক্সটেন্ট, কিন্তু তাতেও অনেক গন্ডগোল আছে, গন্ডগোল আছে বলেই তার থেকে বেটার মডেল আছে, আবার বেটার মডেলেরও বেটার মডেল আছে, বেটার মডেলেরও বেটার মডেল আছে। আজকের দিনে দাঁড়িয়ে সবচেয়ে অ্যাডভান্স মডেল হচ্ছে মলিকুলার অরবিটাল থিওরি, যেখানে কোয়ান্টাম মেকানিক্যালি একটা সিস্টেমকে ডিল করা হয়। কিন্তু সেই কোয়ান্টাম মেকানিক্যালি ডিল করারও কিছু ব্যারাম আছে। ব্যারামটা হচ্ছে যে কোয়ান্টাম মেকানিক্যাল প্রবলেম গুলোকে আমাদের কাছে এখন অব্দি যে সমস্ত কম্পিউটার আছে, সেই কম্পিউটারে এক্সপ্লিসিটলি সলভ করা মানে একটু ছোট লেভেলের পরই খুব কঠিন হয়ে যায়। মানে কোয়ান্টাম মেকানিক্যালি হাইড্রোজেন অ্যাটমের এক্সাক্ট সলিউশন আমরা জানি, হিলিয়ামেরটা চেষ্টা চরিত্র করে বের করে নেওয়া যায়, কিন্তু তারপরের একটা অ্যাটমেরও কোয়ান্টাম মেকানিক্যাল সলিউশন আমরা করতে পারি না, এক্সাক্ট সলিউশন আমরা করতে পারি না। তাহলে আমরা কি করি, আমরা বেসিক্যালি কতগুলো অ্যাপ্রক্সিমেশন মেথড ইউজ করি, করি। কালকে যখন কোয়ান্টাম কম্পিউটেশন ব্যাপারটা আসবে, তখন মানে এস্টাবলিশ হবে, তখন এগুলো অনেক সহজ হয়ে যাবে, অনেক মানে অনেক সহজ হয়ে যাবে। এই যে তোর আমরা
অরবাইটালের পিকচার গুলো আঁকলাম না, আমরা বললাম যে সোডিয়েঙ্গার ইকুয়েশনকে সলভ করে তার যে মিনিংফুল ফিজিক্যাল সলিউশন গুলো সেগুলোকে আমরা অরবাইটাল বলছি। খেয়াল রাখতে হবে, যেটা সত্যি কথা সেটা হচ্ছে যে এইটা কিন্তু শুধুমাত্র আমরা এখনো কোয়ান্টাম মেকানিক্যালি হাইড্রোজেন আর হিলিয়ামের অব্দি করতে পেরেছি, তারপরে অ্যাটম গুলোতে পারিনি। অত কম্পিউটেশনাল ইয়ে নেই আমাদের, ঠিক আছে। হুম। তো ফলে সবচেয়ে বেটার মডেল হচ্ছে যেখানে তুই একদম মানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল অ্যাটমের উপর শ্রোডিঙ্গার ইকুয়েশন লাগিয়ে সেইটাকে সলভ করে সেখান থেকে বন্ডিং কে এক্সপ্লেন করবি। কিন্তু সেটা করা কম্পিউটেশনালি খুব কষ্ট হয়ে যাবে, মানে আমি পারবোই না আমরা করতে। তো আমরা অ্যাপ্রক্সিমেট মেথড ইউজ করি। মলিকুলার অরবিটাল থিওরি কাইন্ড অফ সেরকম একটা অ্যাপ্রক্সিমেট মেথড, যদিও মানে ওই আর কি যে আহ, সেটাই সবচেয়ে অ্যাডভান্স মেথড এখন যে কোনো কেমিক্যাল বন্ডিং কে এক্সপ্লেন করার জন্য। যাকগে, বোঝা গেল তো? হুম। হুম। চল তাহলে এবার আমরা পড়ি হচ্ছে ইন্ডাকটিভ এফেক্ট। তো নিশা, বেশ কিছুদিন তো পড়া হয়ে গেল, কি মনে হচ্ছে? মানে মানে কি বলবো, ঠিকঠাক লাগছে? হুম। শিওর? মানে আমার হুম। সামনে বলছিস বলে খুব ফ্ল্যাটারি করতে হবে না। এনি ক্রিটিসিজম ইজ অ্যালাউড হিয়ার, বিকজ we are not talking about religion, we are talking about science. So criticism is allowed. যাই হোক, হ্যাঁ, ইলেকট্রন ডিসপ্লেসমেন্টের কোভ্যালেন্ট বন্ড যেটা আমরা বলেছিলাম খানিকটা, যে আমরা অ্যাকচুয়ালি কি করতে চাইছি। আহ, যে ইলেকট্রনের যে পোলারাইজেশন বন্ডের ভিতরে, যেটা আমাদেরকে জানতে হবে কেন, কারণ কেমিক্যাল রিয়াকশন যখন আমরা করব, হ্যাঁ, সেই কেমিক্যাল রিয়াকশনের ক্ষেত্রে আমাদের এটা কাজে লাগবে, ঠিক আছে। হুম। সো বেসিক্যালি, আচ্ছা শান্তনু, কি তোদের কোশ্চেন অ্যান্সার করায় নাকি? মানে ও, কোনো একটা বিষয় পড়তে গিয়ে ধরো একটা কোনো প্রশ্ন সলভ করতে হলো, হুম। তখন সেটা করায়, কিন্তু আলাদা করে আমাকে খুঁজতে বলেছিল ওই 10 ইয়ার্স বলে, ওটা আমি এখনো কলেজ স্ট্রিটে পাইনি। আমি আজকেও খোঁজ, কলেজ থেকে ফেরার সময় খোঁজ করেছিলাম, এখনো কি বাজারে বলবো? আসে, বাজারে আসেনি এখনো না, আমাদের আমাদের নিজের সাবজেক্টেরও আসেনি, আর পাশেরও মানে পাস সাবজেক্ট গুলোরও আসেনি। তো আমি নিজে খুঁজে 2 বছরেরটা বার করেছিলাম, সানুদাকে দিয়েছিলাম, মানে গ্রুপে দিয়েছিলাম। তো হ্যাঁ, সেখান থেকে বলেছে করাবে পরে, এখন না, পরে করাবে। তুই আমাকে একটু পাঠাস তো, মানে আমি তাহলে একটু দেখ, আমি জাস্ট দেখার জন্য যে কোন জায়গা থেকে কি ধরনের প্রশ্ন আসছে, ঠিক আছে, সেটা দেখার আচ্ছা। জন্য, ঠিক আছে। হুম। আচ্ছা, ঠিক। 2 বছরও এনাফ আমার বোঝার জন্য যে কি ধরনের প্রশ্ন আসছে। ঠিক আছে। মানে পুরোনো বই কিন্তু তুই পেয়ে যাবি, শুধু তোদের এখন নতুন প্যাটার্নে পরীক্ষা হয় বলে এখনো বোধহয় নতুনটা বেরোয়নি, ঠিক আছে। কিন্তু পুরোনো কলকাতা ইউনিভার্সিটির 10 ইয়ার্স কিন্তু পেয়ে যাবি, আমি শিওর অ্যাবাউট, মানে পুরোনো বইয়ের দোকানে আর কি। তো যাই হোক, সেটা তুই দেখ, মানে কবে কবে কিছু বলেছে যে কবে বেরোবে? না, ওরা বলতে পারছে, আমি জিজ্ঞাসা করেছি যে কবে বেরোবে, কিছু বলা যাচ্ছে কিনা, বলছে না, ওরাও জানে না। আমি চারটে পাঁচটা দোকানে জিজ্ঞেস করেছি। কলকাতা ইউনিভার্সিটির কলেজ স্ট্রিট ক্যাম্পাসের যে গেটটা আছে না, হুম। ওই গেটটার ঠিক উল্টো দিকে একটা দোকান আছে, ওরা সেরফ কলকাতা ইউনিভার্সিটির পাবলিকেশনই বেচে, মানে 10 ইয়ার্স অমুক তমুক হ্যান ত্যান, ঠিক আছে। এক্সাক্ট দোকানটার পজিশনটা আমার এই মুহূর্তে মাথায় নেই। তুই মানে কলেজ স্কোয়ারে ঢোকার যে গেটটা পড়ে দেখবি, মানে হ্যাঁ, কলকাতা হ্যাঁ, হ্যাঁ, ইউনিভার্সিটি হ্যাঁ। গেটের উল্টো দিকের যে গেটটা পড়ে, ওই গেটটার হয় ডান দিকে নয় বাঁ দিকে 2-4টে দোকানের মধ্যেই হবে। ফলে ওইখানে আচ্ছা। 8-10টা দোকানকে একটুখানি, বা ওখানে গিয়ে কাউকে জিজ্ঞেস করলো যে কলকাতা ইউনিভার্সিটি বই আছে কোন দোকানটা, ঠিক আছে। উম, ওই দোকানটা সবচেয়ে আগে দিতে পারবে, ঠিক আছে। যাক, ইন্ডাকটিভ এফেক্ট, হ্যাঁ। তো বেসিক্যালি কেমিক্যাল রিয়াকশন, মানে ইন্ডাকটিভ এফেক্ট বা এটা বলার আগে আমি আরেকটু জায়গায়, মানে আরেকটু কন্টেক্সট দিই নি। আগের দিন তো একটা কন্টেক্সট দিয়েছিলাম, সেটা হচ্ছে যে কেমিক্যাল রিয়াকশন, ক ধরনের কেমিক্যাল রিয়াকশন হয়, ঠিক আছে। বল তনিষা। ক ধরনের কেমিক্যাল রিয়াকশন হয় ফান্ডামেন্টাল?
আমি বলবো তো, হুম হুম হুম। দু ধরনের হয়। কি কি? হোম, না ওটা তো চার্জ হয়। না, কি ওই হয়? তুই যেটা বলছিস ওটা হচ্ছে যে বন্ড ব্রেকিং, কভাবে বন্ড হুম ভাঙা যায়। ওটা তো আগের দিন হুম বলেছিলাম যে হোমোলাইটিক ক্লিভেজ আর হেটারোলাইটিক ক্লিভেজ, ঠিক আছে। হুম। আমি এখানে বলছি কেমিক্যাল রিয়াকশন, মানে রাসায়নিক বিক্রিয়া। রাসায়নিক বিক্রিয়া কয় প্রকার ও কি কি? আহ রাসায়নিক বিক্রিয়া। মানে কি কি টাইপের রাসায়নিক বিক্রিয়া আমরা পড়েছি এখনো, মানে আমরা মানে আমাদের ক্লাসে না, আমরা ক্লাসে পড়িনি কিছু, কিন্তু জীবনে জীবনে গোটা জীবন, পড়াশোনার জীবন। আচ্ছা, যেটা ব্যাপার সেটা হচ্ছে যে হুম, বলতে পারবো না। হ্যাঁ মানে কেমিক্যাল রিয়াকশন ক প্রকার এটা জিজ্ঞেস করলে পরে, মানে অনেক ধরনের রিয়াকশন পড়েছি না আমরা, প্রতিস্থাপন বিক্রিয়া, হুম হুম তারপরে হুম জুতো বিক্রিয়া, তারপরে উম, চপ্পল বিক্রিয়া, মানে সরি চপ্পল না, মজা করলাম, হ্যাঁ জুতো বিক্রিয়া মানে অ্যাডিশন রিয়াকশন। তারপরে হুম আরো অনেক ধরনের রিয়াকশন পড়েছি আর কি। তো কমন যে উত্তরটা আসে জিজ্ঞেস করলে পারি সেটা হচ্ছে যে 8 ধরনের, কারণ ওই ছোটবেলা থেকে আমাদেরকে পড়িয়ে আসা হয় এগুলো। প্রতিস্থাপন বিক্রিয়া, তারপরে হচ্ছে কম্বাসন রিয়াকশন, তারপরে কি ওনার বলে, ভুলেও যাই নামগুলো। উম যাই আট হোক, ধরনের না ভুলে। 4 ধরনের পড়েছি না নাকি? 4 ধরনের কি কি বলতো? কোন 4 ধরনের তুই বলছিস? মানে তুমি দুটো তো নাম বললে, সংযোজন একটা, বিয়োজন একটা, হ্যাঁ, সংযোজন বিয়োজন, তারপরে আর হচ্ছে একটা হচ্ছে তোর প্রতিস্থাপন প্রতিস্থাপন। যোগ্য, আর একটা হচ্ছে রেডক্স রিয়াকশন যেটাকে বলে। না, তারপরে ইয়ে আছে না, এডিশন, মানে জুতো বিক্রিয়া। হ্যাঁ মানে এরকম আছে আটখানা আটখানা আমাদের সংযোজনকে, ছোটবেলা। হ্যাঁ সংযোজনকেই হ্যাঁ। তো অ্যাডিশন বলা যেতে পারে না? তাই তো ও বলছো? হ্যাঁ হ্যাঁ, সংযোজন বিক্রিয়াতেই তো হচ্ছে অ্যাডিশন রিয়েকশন, ঠিক বললি তো। আম, আরেকটা আছে সেটা হচ্ছে যে যেটা হচ্ছে দহন বোধহয়, কম্বাসন। হ্যাঁ, অনেকগুলো ভাবে অনেক রকম ভাবে ভাগ করে, মানে বাচ্চাদের বইতে একরকম দেখবি, আরেকটু বড় হলে আরেক রকম, ঠিক আছে। কিন্তু কেমিক্যাল রিয়াকশন ফান্ডামেন্টালি আমি যদি বলি দুই দুই প্রকারের, ঠিক আছে। আয়নিক অ্যান্ড নন আয়নিক, ঠিক আছে। এখন 11 12 এবং তোদের পাস কোর্স সমস্ত জায়গায় যে ধরনের কেমিক্যাল রিয়াকশন, মানে কেমিক্যাল রিয়াকশন বলতে মোস্টলি আমরা সাধারণভাবে যে রিয়াকশন বুঝি সেটা আয়নিক রিয়াকশন, নন আয়নিকটা নয়। কারণ এই নন আয়নিক রিয়াকশন বুঝতে গেলে কেমিস্ট্রি অনার্স অন্তত 3rd ইয়ার অব্দি পড়লে তবে গিয়ে দেখা যায় যে নন আয়নিক রিয়াকশন বলে একটা রিয়াকশন আছে। এদের আরেকটা নাম হচ্ছে পেরিসাইক্লিক রিয়াকশন, পেরিসাইক্লিক রিয়াকশন, ঠিক আছে। ফলে আমাদের জগৎটা গোটাটাই হচ্ছে আয়নিক রিয়াকশন। এই আয়নিক রিয়াকশনের আবার বেসিক দুটো ভাগ, এই দুটো চেনা লাগবে, একটা হচ্ছে রেডক্স, আরেকটা হচ্ছে অ্যাসিড বেস। সো এটা সবসময়, মানে আমরা যদি ভাবি যে কেমিক্যাল রিয়াকশন, ইন জেনারেল কেমিক্যাল রিয়াকশন কিন্তু
এই দু টাইপের, জারণ বিজারণ এবং অ্যাসিড ক্ষার। মানে পৃথিবীর সকল আয়নিক কেমিক্যাল রিয়াকশন, যেটাই বেসিক, নন আয়নিক কেমিক্যাল রিয়াকশন খুব অ্যাডভান্স ব্যাপার, ওটা ছেড়ে দিই আমরা। কিন্তু পৃথিবীর সকল আয়নিক কেমিক্যাল রিয়াকশন, যেটা আমরা যে কোনো রিয়াকশন আমরা যা দেখতে পাই, তার মোস্ট অফ দেম আইদার রেডক্স অর অ্যাসিড বেস অর বোথ। ঠিক আছে, কিন্তু এই দুটোর বাইরে, রেডক্স আর অ্যাসিড বেসের বাইরে আর কোনো রিয়াকশন সম্ভব নয়। ঠিক আছে, এটা একটা সাইড ইনফরমেশন হিসেবে বসলাম, কিন্তু যেটা বলার জন্য এখানে এলাম সেটা হচ্ছে যে কেমিক্যাল রিয়াকশন সেটা দু প্রকার, আয়নিক আর নন আয়নিক। এখন এই নন আয়নিক রিয়াকশনের ক্ষেত্রে কেমিক্যাল রিয়াকশন যখন হয়, তখন ওই কোনো প্রেফারেন্সিয়াল ইলেকট্রন ট্রান্সফার ঘটে না। এই নন আয়নিক রিয়াকশনকে ওই জন্য ক্লাসিক্যালি ব্যাখ্যা করাই খুব মুশকিল। এটাকে ব্যাখ্যা করতে গেলে আমাকে মলিকুলার অরবিটাল থিওরি দিয়েই ব্যাখ্যা করতে হবে। ঠিক আছে, ওই জন্য এটা ছোট লেভেলে কোথাও থাকে না। ঠিক আছে, কিন্তু আয়নিক রিয়াকশন, এটাই তো মূলত আমরা যে রিয়াকশন করি সব রিয়াকশন। এই আয়নিক রিয়াকশন কথাটা বলার মানেই হচ্ছে যে এই রিয়াকশনে প্রেফারেন্সিয়াল ইলেকট্রন ট্রান্সফার আছে। ঠিক আছে, সো ইট ইজ মিনস দেয়ার ইজ প্রেফারেন্সিয়াল ইলেকট্রন ট্রান্সফার। এখন এই প্রেফারেন্সিয়াল ইলেকট্রন ট্রান্সফার দুটো টাইপের হতে পারে, জারণ বিজারণের মাধ্যমে অথবা অ্যাসিড বেসের মাধ্যমে, অথবা দুটোই। এরকম রিয়াকশন আছে এখানে দুটোই। ঠিক আছে, প্রেফারেন্সিয়াল ইলেকট্রন ট্রান্সফার কথাটার মানে কি? মানে ধর HCl, তার সঙ্গে আমি NaOH কে অ্যাড করছি। ঠিক আছে, NaOH। ঠিক আছে, তাহলে আমরা কি ভাবি যে না এইখানে অক্সিজেনের মাথায় লোন পেয়ার আছে, এখানে প্রোটন, এটা 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 হচ্ছে এই যে ডেল্টা পজিটিভ ডেল্টা নেগেটিভ, তাহলে এই লোন পেয়ার গিয়ে এখানে অ্যাটাক করবে, সিএলটাকে খুলে বের করে দেবে, এরকম ভাবে ভাবতে পারি। ঠিক আছে, আমি just একটা বোকা বোকা উদাহরণ দিলাম, কিন্তু দিলাম, যাই হোক, মানে অ্যালকোহল করে দিটা, এটা এটা ভাবতে পারি। এবার এই যে এটা ভাবছি, এই যেটা ভাবছি, এইটার মধ্যে তার মানে আমি কি বলছি যে এই অক্সিজেনের মাথায় ইলেকট্রনের ডেন্সিটি আছে, সে প্রেফারেন্সিয়ালি ট্রান্সফার হচ্ছে হাইড্রোজেনে। এইখানে আবার এই বন্ডটার যে ইলেকট্রন ডেন্সিটি ছিল সেটা প্রেফারেন্সিয়ালি সিএল এর মাথায় ট্রান্সফার হয়ে যাচ্ছে। সো দিস ইজ হোয়াট আই মিন বাই প্রেফারেন্সিয়াল ইলেকট্রনিক ট্রান্সফার। সো যে সকল রিয়াকশনে প্রেফারেন্সিয়াল ইলেকট্রনের ট্রান্সফার, মানে ইলেকট্রনের প্রেফারেন্সিয়াল ট্রান্সফার ঘটে, এবং তার আগের স্টেপটাই হচ্ছে যে বন্ড গুলোর মধ্যে পোলারাইজেশন ঘটবে, সেই পোলারাইজেশনের একটা এক্সট্রিম ফর্ম হচ্ছে এই প্রেফারেন্সিয়াল ইলেকট্রনিক ট্রান্সফার, তাদেরকে আমরা বলছি আয়নিক রিয়াকশন। এখন এই আয়নিক রিয়াকশন বুঝতে গেলে আমাদেরকে বুঝতে হবে তাহলে যে, তাহলে যদি আমাকে একটা আয়নিক রিয়াকশন গেস করতে হয়, আমাকে বুঝতে হবে যে কোন বন্ডটার পোলারিটি কোন দিকে আছে, তাই না? এই যে এই সিএল দেখলে পরেই আমাদের পেটের মধ্যে গুড়গুড় করে যে এখানটা ডেল্টা পজিটিভ, এখানটা ডেল্টা নেগেটিভ। এই এই যে ইনফরমেশনটা আমরা লিখছি, এটা কোথা থেকে লিখছি? এইটার জন্য আমাদেরকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে যে প্রেফারেন্সিয়াল ইলেকট্রন ট্রান্সফার, ট্রান্সফারের আরেকটা কথাই হচ্ছে ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেস করছি ইলেকট্রনকে। সো সেটার জন্য এই জায়গাটার নাম হচ্ছে ইলেকট্রনিক ডিসপ্লেসমেন্ট ইন আ কোভ্যালেন্ট বন্ড। ঠিক আছে, ইন আ কোভ্যালেন্ট বন্ড। তার মধ্যে প্রথম যেটা আমরা পড়তে শুরু করেছি, এটা হেডিংটা আমরা আগেই দিয়ে দিয়েছি, দ্যাট ইজ ইন্ডাকটিভ এফেক্ট। ঠিক আছে, ইন্ডাকটিভ এফেক্ট বোঝার আগে যেটা আমি জিজ্ঞেস করবো সেটা হচ্ছে যে এই ইন্ডাকটিভ কথাটা এসছে, এটা একটা সাইন্টিফিক পড়াশোনার খুব মজার ব্যাপার। সেটা হচ্ছে যে যে কোনো সাইন্টিফিক টার্মকে, যেমন যেই মুহূর্তে তুই বললি প্লাজমা মেমব্রেন, আমি ভাবার চেষ্টা করলাম যে যেহেতু আমি প্লাজমা ব্যাপারটা বুঝি, প্লাজমা ইজ সামথিং রিলেটেড টু কেমিস্ট্রি অ্যান্ড ফিজিক্স, এবং মেমব্রেন ব্যাপারটাও বুঝি, তা আমি দুটোকে আগে ভাগ করে নিলাম যে ইট মাস্ট বি সামথিং রিলেটেড টু প্লাজমা প্লাস মেমব্রেন, আইদার একটা মেমব্রেন যেটা প্লাজমা স্টেটে আছে অর সামথিং লাইক দ্যাট। অবশ্য বায়োলজিক্যালি প্লাজমা বলতে আবার অন্য জিনিসকে বোঝায়। ঠিক আছে, হম ফলে আমি যেটা আন্দাজ করতে পারি যে আইদার এটা এমন একটা মেমব্রেন যেটা দিয়ে প্লাজমা ট্রান্সফার হতে পারে, অথবা এমন একটা মেমব্রেন যেটা প্লাজমার
দিয়ে তৈরি, ঠিক আছে? কোনটা সত্যি? কোনোটাই না। কোনটা কোনোটাই তাহলে একটু সত্যি। কি ব্যাপারটা কি বল একটু। মানে প্লাজমা মেমব্রেন বেসিক্যালি হচ্ছে কোষের বাইরে এবং যে সকল মানে কোষ অঙ্গাণু মানে সেল অর্গানেলের যে সকল যে আবরণীটা দিয়ে ঢাকা থাকে আর কি, সেটাকেই হুম। প্লাজমা মেমব্রেন বলা হয়ে থাকে। ওকে, মানে মানে দেন অলসো প্লাজমা, তাই। মানে প্লাজমা কথাটা আর নিজে একটা গ্রিক শব্দ আর কি, মানে হ্যাঁ সম্ভবত জানি। এর বাংলাটা মাথায় আসছে না এই মুহূর্তে। প্লাজমার ছিল বেশ মানে একটা নির্দিষ্ট আকৃতি প্রদান করা বা ছাঁচে তৈরি করা, মানে না এটা না যেহেতু না, প্লাজমা মানে এটা না। মানে তুই যেটা প্লাজমা প্লাজমা মানে কিন্তু এটা না। মানে প্লাজমার উম, বাংলা মানে খুবই ডিফিকাল্ট। মানে প্লাজমার বাংলা আমি আহ, প্রায় কোথাও ভালো বাংলা শুনিনি। মানে আমি জানিও না প্লাজমার ভালো বাংলা কি, ঠিক আছে? তো বাট যেটা আমি বললাম, ঠিক আছে, আম, মানে প্লাজমার একটা মিনিং যেটা তুই বলছিস, যে কি বলে ওটাকে, ডাইস, মানে একটা পার্টিকুলার ছাঁচই বলা যেতে পারে, ঠিক আছে? কিন্তু সেই সেই মিনিংটা কিন্তু প্লাজমার অনেকগুলো ভেরিয়াস মিনিং আছে। না প্লাজমার তার তো মধ্যে নিজের তো মানে অর্ধ তরল ব্যাপারটাকে বোঝায় না নাকি? সেটা ওই যে বললাম বায়োলজির প্লাজমা ক্ষেত্রে তুই বলবি সেলের ভিতরে যে ব্যাপারটা থাকে আর কি, মানে ডিমের যে আমি সাদা সেখান থেকেই অংশটা। বলছি, মানে যেহেতু সেলের হ্যাঁ ভিতরে যে প্রোটোপ্লাজমটা থাকে তাকে যেহেতু হ্যাঁ। ঘিরে রাখে, তো সেখান থেকে প্লাজমের কথাটা ব্যবহার করা না হয়েছে। না, সেটা প্লাজমা মেমব্রেন গেল, কিন্তু প্লাজমা যদি আমরা আগে ডিকোড করার চেষ্টা করি, বায়োলজির ক্ষেত্রে প্লাজমার ক্ষেত্রে ওই অর্ধ তরল তুই বলতে পারিস, কিন্তু ফিজিক্সের এটা শুনবে না কেউ, ঠিক আছে? ফিজিক্সে প্লাজমা হচ্ছে একটা হাইলি, মানে হাই হ্যাঁ হ্যাঁ। টেম্পারেচার আয়োনাইজড গ্যাস, ঠিক আছে? হুম হুম হ্যাঁ, হুম যেটা সূর্যের ভিতরটা হচ্ছে প্লাজমা, ঠিক আছে, মানে সূর্যের হুম হুম। উপরের সারফেস ইত্যাদি। তো কিন্তু যেটা দাঁড়ালো সেটা হচ্ছে যে আমি যেটা বললাম সেটা কিন্তু খুব ভুল নয়। মানে তোদের রেসপেক্ট, যেটা বললি যে প্লাজমাটা আছে, তার চারিদিকে যে একটা মেমব্রেন দিয়ে আছে, এবং মেমব্রেন মানেই তো এখানে ট্রান্সফার হচ্ছে এদিক থেকে এদিকে। মানে ধর একটা সেলের তো এদিক থেকে এদিকে ট্রান্সফার হবে, সো ইট ইজ বেসিক্যালি একটা মেমব্রেন যেটা এই প্লাজমাটাকে, কি বলে, মেমব্রেন মানেই হচ্ছে সে বাউন্ডারি কন্ডিশন। থার্মোডাইনামিক্স এর রেসপেক্টে ভাবলে পরে এটা হচ্ছে আমার বাউন্ডারিটা, যেখানে এই প্লাজমাটা হচ্ছে সিস্টেম, অ্যান্ড সারাউন্ডিংস এর সঙ্গে সিস্টেমের ইন্টারাকশন হচ্ছে এই বাউন্ডারি কন্ডিশন দিয়ে। দ্যাট ইজ ওয়াই মেমব্রেনটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? সো এইটা থেকে আমি যেটা বোঝানোর চেষ্টা করছি সেটা হচ্ছে যে যে কোনো সাইন্টিফিক টার্মকে তুই যদি ডাইসেক্ট করিস, তাহলে তুই মোটামুটি একটা আন্দাজ পেতে পারবি যে গোটা জিনিসটা কিসের ওপর দাঁড়িয়েছে। তুই এই এক্সাম্পলটা তুই এটা করে দেখিস, যে কোনো এর মধ্যে করে দেখিস, যে একটা টার্ম নিবি, টার্মটাকে মানে ওই শব্দের দিক থেকে ডাইসেক্ট করার চেষ্টা করবি, মোস্টলি তুই এটা আন্দাজ করতে পারবি। আর যেখানে আন্দাজ করতে পারবি না, সেখানে আমি শিওর যে ওটা আন্দাজ করতে পারবি না, কারণ ওটা একটা মিসনোমার। মিসনোমার মানে বুঝিস? মানে ভাঙা যাচ্ছে না শব্দটা নাকি? না না না, মিসনোমার না মানে ভুল নামকরণ। ও আচ্ছা। কোনো কারণে ওটা ভুল নামকরণ হয়েছে, ঠিক আছে? কিন্তু ভুল নামকরণ হওয়াটাও একটা কারণ, ঠিক আছে? যে হ্যাঁ, কোনো কারণে একটা ভুল নামকরণ হয়েছে, ভুল নামকরণ থেকে গেছে, ওই জন্য ম্যাচ খাচ্ছে। সো ইন্ডাকটিভ এফেক্টের ক্ষেত্রে আমার যেটা প্রশ্ন, ঠিক আছে, সেটা হচ্ছে যে ইন্ডাকটিভ এফেক্ট কথাটা, ইন্ডাকটিভ এফেক্ট এই টিভ থাকলে যেন কি হয় ইংরেজি ভাষায়? কি থাকলে? এই যে টিআইভি যদি থাকে, হুম। ছোটবেলায় পড়েছিলাম না, সেটা কি? কোন কোন পার্টস অফ সেন্টেন্স, পার্টস অফ স্পিচ আর কি? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ, তাই তো? অ্যাডজেক্টিভেও টিভ আছে, এখানেও টিভ আছে, ঠিক আছে? সো ইন্ডাকটিভ এফেক্ট এর নাউনটা কি? ইন্ডাকটিভের নাউনটা? ইন্ডাকশন। ইয়েস, ইন্ডাকশন। এবার বল ইন্ডাকশন কথাটার মানে কি? ইন্ডাকশন তো শুনেছি যে, মানে,
মানে গরম করার সাথে কোনো না, গরম না ভাই। ইন্ডাকশন ওভেনের সাথে কথা হবে। ওখানে একটা হ্যাঁ ওভেনও একদম। আছে। ওভেন এর কাজ হচ্ছে গরম করা। হুম। বাট ইন্ডাকশন কথাটা আমরা শুনিনি কোথাও। কিছু ইন্ডাকশন আরোহণ করা বা মানে গ্রহণ, না। কাছাকাছি আরেকটু। মানে এর বাংলা তো একটা আছে আবেশ যেটাকে বলে, মানে আবেশ। আবেশের মানে একটু আমাকে বুঝিয়ে দিই একটু ভালো করে। তড়িৎ চুম্বকীয় মানে, আরে ওই উদাহরণটা যেটা বলতো, আরে একটা পেরেকের বা কোনো জায়গায় তার পেঁচিয়ে যে চুম্বকীয়, হ্যাঁ আরে বুঝলাম তো মানে। হ্যাঁ, আরে কি বোঝানোর চেষ্টা করতো সেটা আমি মাথায় আসছে না। তুই ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের কথা বলছিস, যে একটা হ্যাঁ পেরেকের হ্যাঁ মধ্যে হ্যাঁ তার জমিয়ে যদি তার মধ্যে হ্যাঁ কারেন্ট হ্যাঁ দিই তাহলে হ্যাঁ। ম্যাগনেটিক ফিল্ডটা ইনডিউস হবে ওর মধ্যে। হুম ঠিক আছে। হুম হুম। অ্যাকচুয়ালি ইন্ডাকশনের আরেকটা যদি কাছাকাছি শব্দ নিই, ইনডিউসড। ইনডিউসডটার মানে জানি আমরা। মানে জোর করে ঢোকানো বা এরকম কিছু। এক্স্যাক্টলি, তার মানে প্রভাব বিস্তার করা, তাই না? হুম। তার মানে হচ্ছে কোনো কিছুতে ইনডিউস করা। তুই সিনেমা দেখতে চাইছিস না, আমি তো ইনডিউস করছি, চল চল যেতেই হবে, গেলে পরে পপকর্ন খাওয়াবো, এক্সেট্রা এক্সেট্রা। ঠিক আছে। হ্যাঁ। তো বেসিক্যালি এইখান থেকেই গোটা জিনিসটা আছে, যে ইট ইজ সামথিং রিলেটেড টু কোনো কিছু কারোর ওপর কিছু একটা ইনডিউস করছে। এবং তোরা যে ইন্ডাকশন ওভেন, যেটা থেকে তোর মনে হলো গরম করার সাথে রিলেশন আছে, সেইটা সেটাকে মানে বলে ইন্ডাকশন ওভেন। ঠিক আছে। কেন ইন্ডাকশন ওভেন বলে জানিস? মানে তাপটাকে গ্রহণ করে। না, অ্যাকচুয়ালি তাপ করেই না গ্রহণ। মানে ইন্ডাকশন ওভেন যদি কোথাও দেখে থাকিস, ঠিক আছে, বা নিজেদের বাড়িতে থেকে থাকে, তাহলে আহ, যেটা করতে পারি সেটা হচ্ছে যে দেখবি ইন্ডাকশন ওভেনটা চালিয়ে, ওই ইন্ডাকশন ওভেন কিছু স্পেসিফিক বা পাত্রেই কাজ করে। ঠিক আছে। তো সেই পাত্রটার মধ্যে জল নিবি, আর পাত্রটাকে সাঁড়াশি দিয়ে ইন্ডাকশন ওভেন থেকে এই 1 সেন্টিমিটার মতো উপরে ধরে রাখবি, দেখবি জল গরম হচ্ছে। এবার তুই ইন্ডাকশন ওভেনের প্লেটটায় হাত দিবি, দেখবি কিচ্ছু তোর গরম তাপ লাগছে না, ঠান্ডা লাগছে। বাটিটা বসিয়ে দিলে যেটা হবে, যে বাটিটা গরম হবে, সেই গরমটা তুই প্লেটটাকে গরম করে দেবে, ফলে তুই ওটা বুঝতে পারবি না। কিন্তু তুই যদি এইটা করিস, যে সামান্য একটু তুলে রাখিস, দেখবি বাটিটা গরম হচ্ছে, কিন্তু তোর হাতে গরম লাগবে না যদি তোর ওখানে একটা হাত দিয়ে রাখিস। তো এটা কিভাবে হয়? সো ওটা তো ওই ইন্ডাকশন, যে ইয়ের মাধ্যমে যে কয়েলটা থাকে ওখানে, মানে ইলেকট্রিসিটি যায় এবং সেখানে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। কয়েল যায়, ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, তাতে কি হলো? ওটা আমি আসছি, ইন্ডাকশন ওভেন আমি ব্যাখ্যা করে দিচ্ছি। ঠিক আছে। এখানে যেটা আমরা বলতে দিচ্ছি, ইন্ডাকশন মানে হচ্ছে বেসিক্যালি ওয়ান বিং দ্য অ্যাক্ট অ্যান্ড দ্য আদার দ্য অ্যাকশন। ঠিক আছে। অর্থাৎ কোনো কিছুর কারণে অন্য কিছুতে কিছু একটা অ্যাকশন তৈরি হওয়া, দ্যাট ইজ কল ইন্ডাকশন। ইন্ডাকশন ওভেনের যেটা হয় সেটা হচ্ছে যে, ইন্ডাকশন ওভেন কখনো খুলে মানে ইন্ডাকশন দেখেছিস কখনো, বাড়ি হাতে কাছে পেয়েছিস? হুম হুম। হ্যাঁ। ভেতরে খুলে দেখেছিস কখনো? হুম। খুলে কি দেখেছিস? এখানে একটা সুইচ বোর্ড থাকে। আমি বাড়ির ইন্ডাকশন ওভেন আগে আমাদের বাড়িতে ছিল, এখন আর নেই। আমি অন্তত 3-4 বার বাড়ির ইন্ডাকশন ওভেন নিজে নিজে সারিয়ে দিয়েছি। ইন্ডাকশন ওভেনে এখানে একটা সুইচ বোর্ড থাকে, আর তুই যদি এটা খুলিস তুই দেখবি এখানে একটা কয়েল থাকে। ঠিক আছে। একটা কয়েল থাকে। ঠিক আছে। এবার যেটা হয় সেটা হচ্ছে, এই কয়েলের মধ্যে দিয়ে কারেন্ট পাস করানো হয়। ঠিক আছে। কারেন্ট পাস করলে কি হবে? কি হয়েছে বললাম তো, মানে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে একটা। এখানে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে তারটার অ্যারাউন্ডে। হলো। তাতে গরম কি করে হবে?
এই ম্যাগনেটিক ফিল্ডের কারণে হয়তো মানে যে পাত্রটা রাখা হচ্ছে সেই পাত্রের ভেতরের অণুগুলোর মধ্যে কিছু একটা তো ঝামেলা হবে। কিছু একটা কিছু একটা ঝামেলা হবে। ভালো বলেছিস। আম, হ্যাঁ, যেটা ব্যাপার সেটা হচ্ছে যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হলো। এবার ম্যাগনেটিক ফিল্ডের ক্ষেত্রে দুটো আম, জিনিস আছে। সেটা হচ্ছে যে একটা হচ্ছে যে যদি একটা ওয়্যারের মধ্যে দিয়ে ইলেকট্রিসিটি যায় তাহলে তার চারপাশে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। আবার ম্যাগনেটিক ফিল্ড আরেকটা তারের মধ্যে কিন্তু কারেন্ট ইনডিউস করতে পারে। ঠিক আছে। হুম। যেমন চেঞ্জিং ইলেকট্রিক ফিল্ড ম্যাগনেটিক ফিল্ড জেনারেট করে, যেমন চেঞ্জিং ম্যাগনেটিক ফিল্ড ইলেকট্রিক ফিল্ড তৈরি করে। ঠিক আছে, ছোটবেলায় পড়ানো হতো বার্লো চক্র অমুক তমুক কি সব ছিল। ঠিক আছে। তো এটা দুটো একে অপরের অপোজিটে কাজ করে, মানে অপোজিটে না, মানে একটা ঘটতে যেরকম আরেকটা রেজাল্ট হয়, আরেকটাতে রেজাল্ট হয়। তো ইন্ডাকশন ওভেনের ক্ষেত্রে যেটা বেশ ব্যাপার ঘটে, এর সঙ্গে একটা সাইড জিনিস লাগবে, সেটা হচ্ছে এডি কারেন্ট। ই ডি ধরো, EDDY, এডি কারেন্ট। সম্ভবত বানানটা ঠিকই লিখলাম, এডি কারেন্ট। এডি কারেন্ট হচ্ছে কিছু ফেরোম্যাগনেটিক মেটালের ক্ষেত্রে, হ্যাঁ, এডি কারেন্টে যেটা হয় সেটা হচ্ছে যে, যেমন ধর অ্যালুমিনিয়াম। আমার এডি কারেন্ট কোন কোন মেটালে হয় এটা আমি কন্ডিশনটা এই মুহূর্তে মনে করতে পারছি না। অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে হয় সেটা আমি জানি, কিন্তু ওটা ফেরোম্যাগনেটিক। অ্যালুমিনিয়াম তো মনে হয় না ফেরোম্যাগনেটিক। অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে হচ্ছে মানে তার ওটা শুধু ফেরোম্যাগনেটিক প্রপার্টি নয়। হ্যাঁ, অ্যালুমিনিয়ামের সাথে যেটা হয় যে ধর তুই, আমরা ছোটবেলায় স্কুলের প্রদর্শনীতে দেখিয়েছিলাম এটা, যে এখান থেকে একটা নিওডাইমিয়াম ম্যাগনেটকে ঝুলিয়ে দেওয়া হলো, আর এখানে একটা অ্যালুমিনিয়ামের প্লেট রাখা হলো। ঠিক আছে, অ্যালুমিনিয়াম প্লেট। এবার তুই যদি এটাকে এরকম সরল দোলগতি করতে চাস, দেখবি ওই পর্যন্ত ঠিক এলো, যেই অ্যালুমিনিয়াম প্লেটটাকে এখানে ও গিয়ে টুক করে এখানে দাঁড়িয়ে যাবে, এত দূর আর যাবে না, মনে হলো কেউ আটকে দিচ্ছে। অথচ অ্যালুমিনিয়াম কিন্তু ম্যাগনেটকে অ্যাট্রাক্ট করে না। ঠিক আছে, ওটা দিয়েই মজা করে দেখানো হতো, দেখুন প্লেটে টাচ করছে, আপনি করুন, কোনো ম্যাগনেটিক ফিল্ড ফিল করছে কিচ্ছু নেই। এবার যখন ওটাকে তলায় রেখে কোনো ছড়িয়ে দেওয়া হলো, দেখা গেল ওটা আম, আটকে দিচ্ছে। ঠিক আছে, সো দিস ইজ এডি কারেন্ট। হ্যাঁ, এই এডি কারেন্ট বেসিক্যালি যেটা করে যে তুই যদি অ্যালুমিনিয়াম বা এই ধরনের মধ্যে দিয়ে একটা চেঞ্জিং ম্যাগনেটিক ফিল্ড দিস, তাহলে ওই চেঞ্জিং ম্যাগনেটিক ফিল্ড ওই মেটালটার মধ্যে একটা শর্ট কারেন্ট তৈরি করবে। অর্থাৎ কারেন্ট মানে কি, ইলেকট্রনের ফ্লো। অ্যান্ড দ্যাট ফ্লো অফ ইলেকট্রন, অ্যাকচুয়ালি ইলেকট্রন গুলো মুভ করছে, তাই জন্য ওখানে ওইখানে তাপটা জেনারেট হবে অ্যাকচুয়ালি। ঠিক আছে, ফ্রম এই এডি কারেন্টের জন্য ইলেকট্রনের মুভমেন্ট হবে, এন্ড দ্যাট ইলেকট্রনের মুভমেন্ট অ্যাকচুয়ালি কারেন্ট তাপটা জেনারেট করবে। ফলে তাপটা জেনারেট হয় অ্যাকচুয়ালি বাটিতে। বুঝা যাচ্ছে? ইন্ডাকশন ওভেন কিচ্ছু করে না, ইন্ডাকশন ওভেন সে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে, মানে সরি অল্টারনেটিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে। অ্যাকচুয়ালি পাত্রটার গায়ে তাপ তৈরি হয়। মজার। আবার মাইক্রোওয়েভের ক্ষেত্রে অ্যাকচুয়ালি খাবারটার ভিতরে তাপ তৈরি হয়, কারণ খাবারের ভিতরে যে জলের মলিকুল গুলো থাকে ওরা মাইক্রোওয়েভকে অ্যাবজর্ভ করে হাইলি ভাইব্রেট করতে শুরু করে, এবং এই হাই ভাইব্রেশন হিট এনার্জি তৈরি করে। So, মজাদার। ঠিক আছে, খুবই মজাদার। এবং ইন্ডাকশন ওভেন, মাইক্রোওয়েভ, এই দুটোই কিন্তু খাবার বানানোর খুব ভালো রাস্তা, মানে গ্যাসের থেকেও ভালো রাস্তা, বোথ এনার্জি কনজিউমের দিক থেকে, পলিউশনের দিক থেকে, সর্বত্র। ঠিক আছে। হুম। পলিউশনের দিক থেকে হয়তো গ্যাস জিতে যাবে, বিকজ আমরা তাপ বিদ্যুৎ ইউজ করি। যদি তাপ বিদ্যুৎ ইউজ না করে অন্য কোনো ই বিদ্যুৎ ইউজ করা হয়, যেটা হয়তো আগামী দিনে হবে, সেক্ষেত্রে এই দুটো কিন্তু খুব বেশ, মানে বেশ ভালো ব্যাপার আর কি। এই মাইক্রোওয়েভ নিয়ে অনেকের, অনেক বড় বড় মানুষের আমি দেখেছি যে খুব ইয়ে আছে, কি বলে ওটাকে জানো, কি বলে ওটাকে বল, রিজার্ভেশন আছে। ঠিক আছে, যে মাইক্রোওয়েভে খাবার রান্না করলে নাক নাকি খাবারের সিটকানো তাই তো? হুম হুম, খাওয়ার মানে মাইক্রোওয়েভে রান্না করলে খাওয়ার খাদ্য গুণ নাকি নষ্ট হয়ে যায়। তারপরে মাইক্রোওয়েভে রান্না করা খাবার খাওয়া উচিত না, এক্সেট্রা এক্সেট্রা। ঠিক আছে। এবার এগুলোর মধ্যে না একটা, মানে এগুলো খুব, মানে খুব মজাদার, যে এইগুলোর মধ্যে না একটা মারাত্মক পেট্রিয়ার্কাল ব্যাপার আছে। ঠিক আছে,
এবং দেখবি যে মানে হোয়াটসঅ্যাপ ইত্যাদিতেও এরকম জিনিস আসে, ঠিক আছে? মানে আগে তো আসতো, অন্তত আজ থেকে 3-4 বছর আগে। এটা কেন পেট্রিয়ার্কাল আছে, খুব মজার। তুই যদি ভারতবর্ষের ম্যাপটা খেয়াল করিস, এমনি মেয়েদেরকে পড়াশোনা করতে দেওয়া হয় না, কিন্তু দেওয়া হতো না আর কি, এখনো দেওয়া হয় না সেই অর্থে। কিন্তু তুই যদি ভাবিস যে ভারতবর্ষের কোথায় মেয়েরা তাও স্বাবলম্বী, তাও বেশি শিক্ষিত, তুই দেখবি কোথায় বলতো, কোন কোন জায়গাগুলোতে ভারতীয় নারীরা অপেক্ষাকৃত বেশি শিক্ষিত বা স্বাবলম্বী, মানে নিজেদের একটা আইডেন্টিটি আছে আর কি। এটার সাথে খাওয়ারের মারাত্মক সম্পর্ক আছে, বল তারপরে বলছি। মানে এটা ধর ভারত, একটু বড় হবে কচ্ছের জায়গাটা, যাই হোক আমরা স্কিমেটিক্যালি আঁকছি এরম। এটা হচ্ছে ভারত ধর, ঠিক আছে? মানে ভারতের চোখে ভারত, এটা বলাও খুব ইম্পর্টেন্ট। এটা জানিস তো ভারতের চোখে ভারত বলো কেন বলছি? না, বুঝতে পারলাম না। মানে ভারত কি ওদের চোখে বলে না ভারতের চোখে? মানে ভারতের চোখ, ভারত রাষ্ট্রের চোখে ভারতের ম্যাপটা হচ্ছে এইটা। ভারতের অ্যাকচুয়াল ম্যাপ আঁকতে বললে কিন্তু তোকে 4খানা ম্যাপ আঁকতে হবে। অ্যাকচুয়াল ম্যাপ বলতে তুই মানে কাকে দিয়ে পাত্তা দিবি তার উপর ডিপেন্ড করছে। মানে কাকে পাত্তা দেবো মানে এটা বুঝলাম না ঠিক। মানে এটা খুব মজাদার যে আমরা কত নুয়ান্স ব্যাপারটাকে কত মিস করি। যে ভারতের ম্যাপ যদি আঁকতে বলা হয়, মোটামুটি এটা যদি আঁকি, এইটা কিন্তু ভারতীয়দের চোখে ভারতের ম্যাপ, বা ভারত রাষ্ট্রের চোখে ভারতের ম্যাপ, ঠিক আছে? কিন্তু আম, তোর তুই যদি দেখিস, তুই কি বলে, ধর পাকিস্তান যদি হয়, তাহলে পাকিস্তানের কাছে যে ভারতের ম্যাপ পাকিস্তানিরা অ্যাকসেপ্ট করে, তার ক্ষেত্রে এই অংশটা পাকিস্তান দাবি করে। আবার চায়নার ক্ষেত্রে যদি দেখিস, চায়না এই অংশটা আর এইখানে খানিকটা অংশ নিজের বলে দাবি করে। আর ইউরোপিয়ানদের ক্ষেত্রে মানে মোটামুটি ইউনাইটেড নেশনসে ভারতের যে ম্যাপ, তাতেও ভারতের এই মাথাটা নেই, আর এইখানে অল্প একটু মাথা নেই, এরকম কিছু একটা, ঠিক আছে? মানে এটা খুব ভালো একটা ছবি পাওয়া যায়, দেখাচ্ছি দাঁড়া। ইন্ডিয়া, এইটা ম্যাপ অফ ইন্ডিয়া অ্যাকর্ডিং টু ইউএন, চায়না, পাকিস্তান অ্যান্ড ইন্ডিয়া ইটসেলফ। দিস ইজ আওয়ার ইন্ডিয়ান অ্যাকসেপ্টেড ম্যাপ, এই অরেঞ্জটা, ঠিক আছে? ইউনাইটেড নেশনসে ব্লুটা, এন্ড চায়নার এটা, এন্ড পাকিস্তানে এটা, ঠিক আছে? ফলে ভারতের ম্যাপটাও কিন্তু ইয়ে নয় আর কি। এবং সত্যি কিন্তু মানে এরকম ভাবিস না যে ওরা নিজেদের মতো দাবি করছে। হ্যাঁ, মানে ভারতের এই অংশটা কিন্তু সত্যি পাকিস্তানের কবজা, যেটাকে আজাদ কাশ্মীর বলা হয়, ঠিক আছে? বা আমরা বলি হচ্ছে পিওকে, পাকিস্তান অকুপাইড কাশ্মীর, আর পাকিস্তানিরা বলে হচ্ছে আজাদ কাশ্মীর। আবার আমাদের ভাগের যে কাশ্মীর, সেটাকে পাকিস্তানিরা বলে ইন্ডিয়ান অকুপাইড কাশ্মীর, আর আমরা ওটা বলি পিওকেটা তো পাকিস্তানের মধ্যে পড়ছে না? মানে পাকিস্তান অকুপাইড যে কাশ্মীরটা, হ্যাঁ। সেটা তো পাকিস্তানই রয়েছে। হ্যাঁ, তো তুই তো দাবি, ভারত তো দাবি করে নিজের, মানে ভারত তো ম্যাপে দেখায় এই জায়গাটা হচ্ছে পিওকে। এই দেখ, দেখাচ্ছি তো। মজাদার মানে রাষ্ট্র ব্যাপারটা কতটা ইলিউশন নিয়ে চলে। আর ইন্ডিয়া, এই তো ইন্ডিয়া। তা আমি ভারতে হুম। আছি বলে গুগল আমাকে ভারতের অ্যাকসেপ্টেড ভার্সনটা দেখাচ্ছে। বাট এখানে তুই যদি যাস, এইখানে এই যে লাদাখের এইখানে ডটেড লাইন দেখতে পাচ্ছিস,
হুম হুম হুম। হুম, এই ওটা যে জম্মু আর ডটেড লাইন, লাদাখের মাঝখানে এরিয়াটা, হ্যাঁ। হ্যাঁ, বা এখানে যদি পিওকে দেখি, পিওকে, পাকিস্তান অকুপেড কাশ্মীর, এই এই যে শ্রীনগরের এখান থেকে এরম এইরকম পোর্শনটা, এই পোর্শনটা পুরোটাই হচ্ছে পাকিস্তান, মানে এই যে পোর্শনটা আমি কিভাবে দেখাই, এখান থেকে মোটামুটি এই এই দাগটা থেকে অ্যাকচুয়ালি এই এইখান থেকে এই যে দুটো পয়েন্ট মার্ক করলাম, এই পয়েন্টের অংশটা পাকিস্তান অকুপাইড, ঠিক আছে, কিন্তু ভারত ওটা নিজের ম্যাপে দেখায়, ঠিক আছে, তো সেটা কেটে নিলেই ওই রকম দেখতে হবে, ঠিক আছে। আবার চায়নাও এই লাদাখের এদিক থেকে অনেকটা ঢুকে বসে আছে অলরেডি, অরুণাচল প্রদেশে ঢুকে বসে আছে, সেটা ভারত স্বীকার করছে না এখন, সে তো তার অনেক পলিটিক্যাল কারণ আছে, বাদ দে। কিন্তু আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে ম্যাপ আঁকাটাও কিন্তু খুব মানে মজাদার আর কি। হ্যাঁ, ম্যাপ আঁকা তো সহজ ব্যাপার না। একটা ঠিকঠাক একটা দেশের ম্যাপ আঁকতে গেলেও সেই দেশের ইতিহাস সম্পর্কে একটা সম্যক ধারণা থাকতে হয়। যাকগে, তো দিস ইজ ইন্ডিয়া মোটামুটি। তুই দেখবি মোটামুটি সাউথ ইন্ডিয়া আর ইস্ট ইন্ডিয়ার কিছু পোর্শন, এই এই জায়গাকার মহিলারা মোটামুটি বেশি এডুকেটেড হয়, ঠিক আছে, এই পোর্শনটা হিস্টোরিক্যালি। আর এই ওপরের কিছু অংশ আছে, মানে ধর ওই নাগাল্যান্ড ওই সব জায়গার মহিলারাও খানিকটা এডুকেটেড হয়, ঠিক আছে। এইটার সাথে তুই যদি কম্পেয়ার করিস যে কোথায় নর্মাল স্টিপল ফুড রাইস আর কোথায় নর্মাল স্টিপল ফুড রুটি বা পরোটা, একটা অদ্ভুত সিমিলারিটি দেখা যায়। যে যেসব জায়গার স্টিপল ফুড রাইস, সেই সব জায়গার মহিলারা অপেক্ষাকৃত বেশি লিবার্টি এনজয় করেছে, রাদার দেন যেখানকার স্টিপল ফুড রুটি বা ওই রুটি পরোটা ওই জাতীয়। কেন? তার কারণ হচ্ছে একটা ওভারঅল ভারতে তো পেট্রিয়ার্কাল সোসাইটি, ফলে বাড়ির রান্না করতে হবে মহিলাদেরকে। এবার বাড়ির রান্না করতে হবে মহিলাদেরকে, যারা রুটি খায়, যদি পরিবারে 10 জন থাকে, সবাই যদি 5টা করেও রুটি খায়, তাহলে 50টা রুটি তাকে দুপুরের জন্য, 50টা রুটি তাকে রাত্রির জন্য বানাতে হবে। একটা রুটি বানাতে আমার ধারণা গড়ে মিনিট দুয়েক তো লাগেই মনে হয়, ঠিক আছে। মানে আটা মাখা থেকে একদম ভেজে ইয়ে করা অবধি যদি আমি ভাবি, হ্যাঁ, 2 মিনিট তো লাগে। আমি যদি 2 মিনিটও ধরি, তাহলে তার 50টা রুটি বানাতে অন্তত 100 মিনিট, মানে 2 ঘন্টা। আবার রাত্রির জন্য 2 ঘন্টা, তাহলে দুই দুই 4 ঘন্টা তার সেফ রুটি বানাতেই লাগছে একটা 10 জনের ফ্যামিলি কে খাওয়াতে। ওয়ারেস ভাতের ক্ষেত্রে মজাটা হচ্ছে, তুই 5 কিলো ভাত 8 ঘন্টায় তৈরি করতে পারবি। 5 কিলো, 10 কিলো, যাই বল না কেন, হ্যাঁ, মানে পিকনিকে যখন 50-60 জন মিলেও পিকনিক করে, তখনও ভাতটা সবাই মাংস মাংস হয়ে গেল, গরম গরম ভাত দিয়ে খাবো, সব শেষে ভাত বসালো, 8 ঘন্টার মধ্যে ভাত রেডি, ঠিক আছে। এইটা এইখানকার মহিলাদেরকে অনেক বেশি, মানে যারা যাদের স্টিপল ফুড রাইস, তাদেরকে অনেক বেশি হেল্প করেছে নিজেদের খানিকটা টাইম ফ্রি করতে। সেই সময় কেউ সেলাই শিখেছে, কেউ কিছু নাচ শিখেছে সামান্য, কেউ কিছু শিখেছে, কেউ কিছু শিখেছে। মানে ফুড হ্যাবিটও কতটা ক্লোজলি একটা জিনিসকে ইয়ে করে, কন্ট্রোল করে বা ম্যানিপুলেট করে, মজার ব্যাপার। মাইক্রোওয়েভ ইন্ডাকশনের গল্প থেকে এখানে কেন এলাম, খুব মজাদার। তার কারণ হচ্ছে যে এই যে মাইক্রোওয়েভের প্রতি একটা নেগেটিভ বায়াস, এই বায়াসটাও আসলে ওই জায়গা থেকে আসে, যে আরে এটা খুব সহজে রান্না হয়ে যাচ্ছে, তাহলে তো মহিলাদের কিছু করতেই হচ্ছে না, ঠিক আছে, এরকম একটা ব্যাপার। সেটাই একটা নেগেটিভলি ট্রিট করা, যে তাহলে এটা খারাপ নিশ্চয়ই। হুম। এবং আমি এটা দেখেছি যে যারা খুব রিগ্রেসিভ হয় ইন টার্মস অফ তাদের মাইন্ডসেট, যে লিবারেলিটি পছন্দ করে না, মহিলারা কেন বাইরে বেরোবে ইত্যাদি পছন্দ করে না, তাদের সাথে এই মাইক্রোওয়েভের একটা যেন শত্রুতা বিদ্যমান, ঠিক আছে। এটা নিয়ে একটা মানে ওই যেটা কুনাল কামরা লাস্ট যে জোকসে এটা বেরিয়েছিল, যেটা নিয়ে খুব কন্ট্রোভার্সি হলো, ভাঙচুর হলো ইত্যাদি হলো, ওখানে কুনাল কামরা এই সবগুলো, আমি এটা থেকে
মানে মানে চেয়ার যেখানে যে যে অবস্থায় দেখছিলাম আমি দেখে বাপরে এইগুলোকেও ব্যবহার করেছে। সাইন্টিফিক সোশ্যাল সাইন্টিফিক রিসার্চ কে সে তার কমেডিতে ইউজ করছে। দেখবি কমেডিটা দেখে, মানে যেটা একদম লাস্ট বেরোলো না, যেখানে ওই গানটা গান গেয়েছিল একটা প্যারোডি বলে ভাঙচুর হলো ইত্যাদি হলো, হুম, দেখা দেখা। ওইটার মধ্যে, হ্যাঁ ওইটার মধ্যে ইউজ করেছে না যে রুটি, ও তো কমেডির মতো করে ইউজ করেছে, ঠিক আছে, যে রুটি বানানোর ক্ষেত্রে কি সমস্যা, ভাত খাওয়ার ক্ষেত্রে কি সমস্যা। এই রিসার্চটা অ্যাকচুয়ালি হয়েছে এবং রিসেন্টলি হয়েছে, লাস্ট 2 বছর আগে, ঠিক আছে। সেই রিসার্চটাকে সে কমেডিতে ইউজ করছে, মানে এই জন্য কুণাল কামার এক্সট্রা অর্ডিনারি লাগে যে ওর কমেডিটা শুধু কমেডিতে আটকে থাকে না আর কি, মানে অন্য লেভেলে নিয়ে চলে যায়। তো যাই হোক, আহ, এই হচ্ছে সঙ্গে মাইক্রোওয়েভের সাথে মানুষের ইয়েটা হচ্ছে ওইখান থেকে আসে, একটা মারাত্মক সম্পর্ক আছে পিতৃ আর কি। তো যাই হোক, ইন্ডাকশন ওভেন, তো ইন্ডাকশন ওভেন দিয়ে আমরা মোটামুটি বুঝতে পারলাম যে ইট ইজ সামথিং টু ইনডিউস, ঠিক আছে। এখানেও যখন আমরা ইন্ডাকটিভ এফেক্ট পড়ছি, এখানেও গল্পটা তাই, ঠিক আছে। গল্পটা কি? গল্পটা হচ্ছে যে আমরা আগের দিন বলেছিলাম যে হোমোনিউক্লিয়ার বন্ড যদি হয়, অর্থাৎ এ এ টাইপ বন্ড, দেন আমরা চিন্তা করতে পারি যে ওর যে ইলেকট্রন ডেন্সিটিটা মাঝখানে আছে সেই ডেন্সিটিটা, কারণ এ এ দুজনেরই ইলেকট্রোনেগেটিভিটি সেম, ঠিক আছে। তাহলে ফর এ এ বন্ড, এই ভারতের ম্যাপ মুছে দিই, ফর এ এ বন্ড, ঠিক আছে। হুম, আমরা যদি চিন্তা করি তাহলে এখানে ইলেকট্রোনেগেটিভিটি, এই কাই দিয়ে ইলেকট্রোনেগেটিভিটিকে বোঝায়, লিখেও দিই, ইলেকট্রোনেগেটিভিটি, ইলেকট্রোনেগেটিভিটি অফ এ, দুটোরই এ সমান। ফলে এখানে যে ইলেকট্রন ডেন্সিটিটা আছে সেই ডেন্সিটিটাকে কেউ প্রেফারেন্সিয়ালি নিজের দিকে টানছে না। কিন্তু এই ধরনের বন্ড ছাড়া যে কোনো বন্ড, এবং মোস্ট অফ দ্য বন্ড এ বি টাইপ বন্ড, সেইখানে কিন্তু আইদার এ অথবা বি কারো একজনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি হবে। যার ইলেকট্রোনেগেটিভিটি বেশি হবে সে ইলেকট্রন ডেন্সিটিটাকে নিজের দিকে টেনে রেখে দেবে, অর্থাৎ এরকম কিছু একটা দেখা যাবে। তখন আমরা বলবো যে এই এ বি বন্ডের মধ্যে এখানে একটা পার্শিয়ালি নেগেটিভ পোল তৈরি হয়েছে, এখানে একটা পার্শিয়ালি পজিটিভ পোল তৈরি হয়েছে। এই জিনিসটাকে বলা হয় পোলারাইজেশন। এটা আমরা আগের দিন বলেছি, আমি জাস্ট রিক্যাপিচুলেট করে দিলাম, পোলারাইজেশন, ঠিক আছে। এখন এই পোলারাইজেশন, একটা বন্ডে তৈরি হওয়া পোলারাইজেশন আরেকটা বন্ডে তার ইনফ্লুয়েন্স ক্রিয়েট করছে, এবং সেটা করার মাধ্যমে সেই বন্ডটাও, যেটা আখেরে একটা হোমোনিউক্লিয়ার বন্ড ছিল হয়তো, সেই বন্ডটার মধ্যেও সে পোলারিটিকে ইনডিউস করছে। দ্যাট ইজ ওয়াই ইটস কল ইন্ডাকটিভ এফেক্ট। মানে সে ফর এক্সাম্পল, কার্বন কার্বন কার্বন, একটা কার্বন চেন আছে, ঠিক আছে, না আরো হাত আছে, এইখানে একটা সিএল আছে। তাহলে এইগুলো তো হোমোনিউক্লিয়ার বন্ড, এগুলো হোমোনিউক্লিয়ার বন্ড, এখানে কোনো চার্জ সেপারেশন কিছু থাকবে না। কিন্তু এই বন্ডটায় তো থাকবে, সিএল এর ইলেকট্রোনেগেটিভিটি কার্বনের থেকে অনেক বেশি। তাহলে এখানে ইলেকট্রন ডেন্সিটিটা পুরো এদিকে শিফট করে থাকবে, এদিকে শিফট করে থাকবে। তাহলে এখানে একটা ডেল্টা নেগেটিভ চার্জ হবে, এখানে ডেল্টা পজিটিভ। এইবার খেয়াল করে দেখ, এই অবধি কিন্তু ইন্ডাকটিভ এফেক্ট নয়, এই অবধি হচ্ছে নর্মাল পোলারাইজেশন, ডাইপোল মোমেন্ট এক্সেট্রা এক্সেট্রা, ঠিক আছে। এইবার হচ্ছে ইন্ডাকটিভ এফেক্ট। এই ডাইপোলটার জন্য এই বন্ডটা, যেটা আপাতত একটা পোলারাইজেশন হওয়ার কোনো সুযোগ ছিল না, তার মধ্যে পোলারিটি ইনডিউসড হবে। কিভাবে হবে? খেয়াল করে দেখ যে এই দুটোই কার্বন, তাহলে আইডিয়ালি যদি ভাবি তাহলে দুটোরই ইলেকট্রোনেগেটিভিটি সেম। কিন্তু এই ক্লোরিনটার পোলারিটির জন্য এই কার্বনটা স্লাইটলি ডেল্টা পজিটিভ। তাহলে এখন বলতো এই দুটো কার্বনের মধ্যে কোন কার্বনটা মোর ইলেকট্রোনেগেটিভ? তো মানে যেটা পজিটিভ সেটা। এই- হ্যাঁ পজিটিভ হয়ে আছে, তার মধ্যে ইলেকট্রন ডেফিসিয়েন্ট কি, তানিশা অন্য কিছু বলতি? না না, ওটাই বলতাম। হ্যাঁ, তো এখানে ইলেকট্রন ডেফিসিয়েন্সি তৈরি হয়েছে, এর তো কোনো ডেফিসিয়েন্সি নেই। তাহলে এই দুটো বন্ডের মাঝখানে যে ইলেকট্রন ডেন্সিটিটা আছে সেইটাও খানিকটা এইদিকে শিফট করে থাকবে। ফলে এইখানে এই কার্বনের মাথায় ডেল্টা ডেল ডেল পজিটিভ, মানে অ্যামাউন্ট অফ পজিটিভ চার্জ সেপারেশনটা যত দূরে যাবে কমছে আর কি, ওই জন্য ডবল ডেল ইউজ করলাম, ঠিক আছে।
দেন আর সেম এই দুটো কার্বনের মধ্যে এইটা তাহলে ডেল 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 পজিটিভ, ঠিক আছে এরকম। তাহলে খেয়াল করে দেখ যে বেসিক্যালি বেসিক্যালি এখানে আমরা 1 কার্বন, 2 কার্বন, 3 কার্বন, 4 কার্বন, এইখানটায় অ্যাকচুয়ালি পোলারিটিটা তৈরি হচ্ছে নর্মাল যেরকম ভাবে পোলারিটি তৈরি হয় তার জন্য। এবং সেইটা তৈরি হওয়ার জন্য আমরা এই পরের কার্বন, তারপরের কার্বন এবং খানিকটা তারপরের কার্বন, এই 3 কার্বন অব্দি মোটামুটি তার এফেক্টকে, অ্যাকচুয়ালি 3 নম্বর কার্বন অব্দি দেখা যায়, এইটা অতটা ইম্পর্টেন্ট নয়, ঠিক আছে। এই 3 নম্বর কার্বন অব্দি আমরা এই পোলারিটির এফেক্টকে ইনডিউসড হতে দেখলাম। দিস ইজ কল্ড ইন্ডাকটিভ এফেক্ট। বোঝা গেল? হুম হুম। হুম এইবার ব্যাপার হচ্ছে যে ইন্ডাকটিভ এফেক্ট আর তেমন কিচ্ছু নেই, শুধু এখান থেকে যেটা বোঝার সেটা হচ্ছে যে এই ইন্ডাকটিভ এফেক্ট দুভাবে কাজ করতে পারে। যেমন এখানে সিএল এই সিস্টেমটা থেকে, অর্গানিক সিস্টেম থেকে ইলেকট্রন তুলে নিচ্ছিল, তাই জন্য সিএল কে আমরা বলতে পারি একটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, ইডব্লিউজি। সেরকম কিছু গ্রুপ থাকতে পারে যারা ইলেকট্রন ডোনেটিং, যারা ইলেকট্রন ডোনেট করবে সিস্টেমে, তাহলে তখন উল্টো পোলারিটি তৈরি হবে। এখানে ইলেকট্রন ডোনেট করবে, তাহলে এখানে ডেল্টা নেগেটিভ তৈরি হবে, তারপরে ডেল ডেল নেগেটিভ, তারপরে ডেল ডেল নেগেটিভ, এক্সেট্রা এক্সেট্রা, ঠিক আছে। তখন সেই গ্রুপগুলোকে বলবো আমরা ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, ঠিক আছে। ইন্ডাকটিভ এফেক্টের রেসপেক্টে আমরা এটাকে ভাঙি এইভাবে যে যারা ইন্ডাকটিভ এফেক্টের থ্রু দিয়ে সিস্টেম থেকে ইলেকট্রন তুলে নেয়, ঠিক আছে, তাদের আমরা বলি মাইনাস আই এফেক্ট। তো এখানে যেটা বোঝার দরকার সেটা হচ্ছে যে প্লাস আই এফেক্ট অ্যান্ড মাইনাস আই এফেক্ট, ঠিক আছে। প্লাস আই এফেক্ট মানে হচ্ছে গ্রুপস, মানে অ্যাটমস অর গ্রুপস, মানে গ্রুপস অফ অ্যাটম, গ্রুপস অফ অ্যাটম হু, কি বলবো, পুলস, হু উইথড্র। প্লাস আই, সরি প্লাস আই বলেছি, প্লাস আই মানে হচ্ছে ইন্ডাকটিভ এফেক্টের থ্রু দিয়ে ইলেকট্রন ডোনেট করবে। সো অ্যাটমস অর গ্রুপস অফ অ্যাটম হু ডোনেট ইলেকট্রন towards the system through inductive effect। তাহলে এই যে ওপরে এফেক্টটা দেখালাম, এই ইন্ডাকটিভ এফেক্টের থ্রু দিয়ে যারা সিস্টেমে ইলেকট্রন ইনক্রিজ করে সেই সকল গ্রুপগুলোর আমরা বলবো প্লাস আই এফেক্ট আছে। আর মাইনাস আই এফেক্ট হচ্ছে যে উল্টোটা, অ্যাটমস আর গ্রুপ, তার মানে এরা কি করে যে উইথড্রস ইলেকট্রন ডেন্সিটি ফ্রম দ্য সিস্টেম থ্রু ইন্ডাকটিভ এফেক্ট, ঠিক আছে। দিস আর মাইনাস আই এফেক্ট, ঠিক আছে, সিম্পল ব্যাপার। হুম। এবং এই প্লাস আই মাইনাস আই এফেক্টের একটা লিস্টই আমি বানিয়ে দিতে পারি, ঠিক আছে, যেখানে আমরা মাঝখানে রাখবো হচ্ছে হাইড্রোজেনকে। হুম। এবং আমি আগে লিখে নিই, তারপর বলছি কি ব্যাপারটা। NO2 is greater than Cl, greater than Br, greater than iodine, iodine is greater than which, greater than OR, তারপর হচ্ছে ফিনাইল আর কি, C6H5, তারপরে হাইড্রোজেন। এই হাইড্রোজেনকে আমরা মাথায় রাখবো, হাইড্রোজেন মোটামুটি মাঝে আছে, মানে হাইড্রোজেনের কোনো প্লাস আই এফেক্টও নেই, মাইনাস আই এফেক্টও নেই, মোটামুটি আমরা এইভাবে ধরে নিতে পারি, ঠিক আছে। তারপর হচ্ছে CH3, তার থেকে বেশি হচ্ছে
মানে সামথিং লাইক দিস ওয়ান, আর CH2 এই গ্রুপটা, থেকে বেশি হচ্ছে R2CH এই গ্রুপটা, তার থেকে বেশি হচ্ছে R3C এই গ্রুপটা, মানে টারশিয়ারি, ঠিক আছে, অ্যান্ড সো অ্যান্ড সো ফর্থ। এই দিক বরাবর আমি যদি ভাবি, এই দিক বরাবর -I ইনক্রিজ করছে, আর এই দিক বরাবর +I ইনক্রিজ করছে। হুম, মোটামুটি এই চারটা মাথায় রাখলে পরেই কাজ চলে যাবে, ঠিক আছে। এই গেল গিয়ে ইন্ডাকটিভ এফেক্ট, ঠিক আছে। রেজোন্যান্সটা আজকে আর শুরু করবো না ছেড়ে দেবো? টাইম তো অনেক আছে নাকি, মানে না টাইম শুরু মানে? করলেও হয়। হ্যাঁ, ওই টাইম তো আছে, হুম। তোরা যা বলবি। পরের দিন শুরু করবো, আজকে মানে খুব ঘুম পেয়ে গেছে, মানে একটু ইয়ে হয়েছে। ঠিক আছে, ঘুমিয়ে পড়। হুম। কোনো প্রশ্ন থাকলে বল, তাহলে নাহলে শেষ। না না, এত ভালো বুঝিয়েছো, আর কোনো প্রশ্নই নেই। ভালো বোঝালো, ভালো বোঝালেই বেশি প্রশ্ন থাকা উচিত। যাই হোক, ঠিক আছে, না মজা করলাম। ঠিক আছে, পড়িস তাহলে। আমরা আবার কবে বসছি? বুধবার। হুম হুম হুম। বেশ পরশু বেশ। দিন। হুম, বেশ। ওই দিন রেজোনেন্স আর হাইপার কনজুগেশনটা শেষ করে দেবো। হুম। ঠিক তো আছে, রেকর্ডিং অফ করলাম।